হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের এই যে তড়িৎ রসায়নের লেকচার নাম্বার 8-এ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি একটু জাস্ট চেক করে দেখি আমার এন্ড থেকে যে সব আসলে ঠিকঠাক মতো আছে কিনা। কেমন তোমরা একটু তাহলে আমাকে জানিও কষ্ট করে যে সব ঠিকঠাক মতো আছে কিনা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছি? আছি কোনো রকম। ওকে, হ্যাঁ, চলো তাহলে আমরা শুরু করার চেষ্টা করি। আস্তে আস্তে সবাই তাহলে জয়েন হয়ে যাও। আমরা আজকে হচ্ছে আমাদের নতুন পড়া শুরু করব এই চ্যাপ্টারের। সেটা হচ্ছে আমরা কিন্তু আজকে তড়িৎ কোষ নিয়ে আলোচনা করব। কেমন, আমাদের ফ্যারাডের প্রথম সূত্র কিন্তু পর্যন্ত পড়া কিন্তু শেষ। তাহলে এটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 8। তাহলে চলো আমরা আলোচনা করা শুরু করি আমাদের তড়িৎ কোষটা নিয়ে। যদি 10টা বেজে গেছে আমরা তাহলে শুরু করে দিই। তোমরা তাহলে আস্তে আস্তে জয়েন হয়ে যাও। কেমন, ঠিক আছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। চলো শুরু করি। প্রথম কথা হচ্ছে তড়িৎ কোষ, তড়িৎ আমরা বেসিক্যালি তড়িৎ বিশ্লেষ্য কোষ আগেই পড়ে আসছি। আমাদের এখন টার্গেট হচ্ছে তোমার তড়িৎ রাসায়নিক কোষটা নিয়ে আলোচনা করা। তো তড়িৎ রাসায়নিক কোষ যেটা আছে সেটা কি করে বলতো, যে কোষে রাসায়নিক শক্তিটাকে, কোন শক্তিটাকে বলতো, রাসায়নিক শক্তিটাকে, এই কি ব্যাপার, যে কোষে রাসায়নিক শক্তিটাকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তাকে আমরা কি বলে থাকি বলতো, তড়িৎ রাসায়নিক কোষ বলি। অর্থাৎ এখান থেকে আমরা কি পাবো আউটপুট হিসেবে, আমরা আউটপুট হিসেবে এখান থেকে কারেন্ট পাবো। আচ্ছা, আর আমাদের যে তড়িৎ রাসায়নিক কোষগুলো হয় তারা দুই প্রকারের হইতে পারে। একটা হচ্ছে গ্যালভানিক কোষ, যেখানে গ্যালভানিক কোষ মানে যেখানে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে তরল তড়িৎ বিশ্লেষ্য রাখা হবে। আর আরেকটা হইতে পারে শুষ্ক কোষ, সেখানে তরল তড়িৎ বিশ্লেষের পরিবর্তে দেখবা পেস্ট রাখা হচ্ছে। আমরা দেখবো জিনিসগুলো। তো আবার গ্যালভানিক কোষ যেগুলো আছে সেগুলো আবার দুই প্রকারের হয়ে থাকে। একটা এক প্রকোষ্ঠ বিশিষ্ট, আর একটা হচ্ছে তোমার হচ্ছে দুই প্রকোষ্ঠ বিশিষ্ট হয়ে থাকে। ঠিক আছে, তো চলো আমরা তারা আস্তে আস্তে দেখার চেষ্টা করি এখানে আসলে কি কি হয় না হয়। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা জিনিস জানায় রাখা দরকার। ধরো আমি যদি তোমাকে বলি আমার কাছে এখানে জিঙ্ক আছে আর কপার আছে, তোমরা কি আমাকে বলতে পারো যে সাধারণভাবে এদের মধ্যে কে অ্যানোড হিসেবে কাজ করবে আর কে ক্যাথোড হিসেবে কাজ করবে? এই জিঙ্ক আর কপারের মধ্যে আমরা সবাই জানি জিঙ্কের জারণ বিভব হচ্ছে বেশি। তাহলে জিঙ্কটা কিন্তু তোমার অ্যানোড হিসেবে কাজ করবে। তাহলে জিঙ্ক কাজ করবে কি হিসেবে বলো তো? জিঙ্ক কাজ করবে তোমার হচ্ছে এখানে অ্যানোড হিসেবে। আর অন্যদিকে আমার যে কপারটা আছে, কপার কাজ করবে কিন্তু আমার কাছে এখানে ক্যাথোড হিসেবে, কারণ কপারের জারণ বিভব হচ্ছে কম হয়ে থাকে। আর জিঙ্ক আর কপারকে নিয়ে যে আসলে তোমার আমাদের গ্যালভানিক কোষ বা তড়িৎ রাসায়নিক কোষ হয়, এটাকে স্পেশাল একটা নাম দেওয়া হয়েছে। এটাকে নাম দেওয়া হয়েছে ডেনিয়াল কোষ। এটাকে একটা স্পেশাল, এটা বা এটাকে ভোল্টাইক কোষও বলে। তার মানে আমরা তাহলে বলতে পারি জিঙ্ক আর কপার এই দুইটাকে নিয়ে যে তড়িৎ রাসায়নিক কোষটা আমরা পাই, কি পাই, যে তড়িৎ রাসায়নিক, মানে তড়িৎ রাসায়নিক কোষ তো অনেক কিছু নিয়ে তৈরি হইতে পারে, বাট এদেরকে নিয়ে যদি তৈরি করি তাহলে সেই তড়িৎ রাসায়নিক কোষকে স্পেশালি কি নাম দেওয়া হয়েছে? স্পেশালি নাম দেওয়া হয়েছে ডেনিয়াল কোষ। স্পেশালি নাম দেওয়া হয়েছে এখানে ডেনিয়াল কোষ, বা এটাকে আমরা ভোল্টাইক কোষও বলতে পারি, বা ভোল্টাইক এটাকে ভোল্টাইক কোষ এই নামও দেওয়া হয়। তার মানে সবাই কিন্তু তড়িৎ রাসায়নিক কোষ, বাট যদি তড়িৎ রাসায়নিক কোষটা জিঙ্ক এবং কপার দিয়ে তৈরি হয় সেটাকে কি বলা হয়? ডেনিয়াল কোষ বা ভোল্টাইক কোষ বলা হয়। ঠিক আছে, দেখো এই জিনিসটা আমরা সবাই বুঝতে পারতেছি কিনা। আমরা বেসিক্যালি এখন এটা দেখার চেষ্টা করবো যে গ্যালভানিক কোষ যেগুলো, মানে তড়িৎ রাসায়নিক কোষ যেগুলো এক প্রকোষ্ঠ বিশিষ্ট কিভাবে হয়, আবার দুই প্রকোষ্ঠ বিশিষ্ট কিভাবে হয়। আচ্ছা, তোমরা কি এই পয়েন্ট একটু বুঝতে পারছো যে যদি কি থাকে বলো তো, জিঙ্ক আর কপারটা যদি থাকে তাহলে সেই জিঙ্ক আর কপারকে নিয়ে যেই তড়িৎ রাসায়নিক কোষটা গঠিত হবে তাকে আমরা কি বলবো? ডেনিয়াল কোষ বা ভোল্টাইক কোষ বলবো। দেখো জিনিসটা বুঝতে পারছো কিনা। আর 5টার মতো ক্লাস লাগবে শর্ট সিলেবাস শেষ করার জন্য। ঠিক আছে, তাহলে চলো নেক্সটে চলে যাই। নেক্সট এখন আমরা দেখার চেষ্টা করবো ভাই এক প্রকোষ্ঠ বিশিষ্ট বলতে আপনি কি বুঝাচ্ছেন, আর দুই প্রকোষ্ঠ বলতে বলতে আপনি কি বুঝাচ্ছেন। তো চলো দেখানোর চেষ্টা করি। আসো আমরা এই জন্য তোমাকে হচ্ছে একটা বিকারা নিয়ে আসো। আমরা প্রথমে আগে দুই প্রকোষ্ঠটা দেখি। দুই প্রকোষ্ঠের মধ্যে অ্যাকচুয়ালি দুইটা পাত্র থাকবে। দুই প্রকোষ্ঠের মধ্যে কি থাকবে বলতো? এখানে দুইটা পাত্র থাকবে। দুই প্রকোষ্ঠের মধ্যে এখানে দুইটা পাত্র থাকবে। আমি লিকুইড কালারটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, দেখো, ধরো এখানে একটা তড়িৎদ্বার আছে, সরি, ধরো এই জায়গায় একটা তড়িৎদ্বার আছে তোমার, আরেকটা তড়িৎদ্বার কোথায় আছে? এই জায়গায় আছে। ঠিক আছে, তাহলে দেখো তো এখানে পাত্র কয়টা বলো তো? এখানে পাত্র হচ্ছে দুইটা। তাহলে এই ধরনের আমাদের হচ্ছে যে ভাই গ্যালভানিক কোষকে আমরা কি বলবো? দুই বা তড়িৎ রাসায়নিক, আমরা তড়িৎ রাসায়নিক কোষ আর গ্যালভানিক কোষ কথাটা বারবার ইন্টারচেঞ্জেবলই বলবো, জিনিসটা মানে সেম জিনিসই বোঝাচ্ছে। তড়িৎ রাসায়নিক কোষ জিনিস যেটা, গ্যালভানিক কোষও সেম জিনিসই। তাহলে এই যে এটাকে আমরা কত প্রকোষ্ঠ বিশিষ্ট বলবো বলতো? এটা হচ্ছে আমাদের দুই প্রকোষ্ঠ বিশিষ্ট গ্যালভানিক কোষ। এটা তাহলে আমাদের কি দুই প্রকোষ্ঠ প্রকোষ্ঠ বিশিষ্ট বিশিষ্ট গ্যালভানিক গ্যালভানিক
গ্যালভানিক কোষ, গ্যালভানিক কোষ, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা কি করি বলতো, আমরা এই জায়গাতে একটা তার দিয়ে এদেরকে যুক্ত করে দিই। আমরা কি করবো, একটা তার দিয়ে এদেরকে আমরা এখানে যুক্ত করে দিব, ঠিক আছে। একটা তার দিয়ে এখানে আমরা যুক্ত করে দিচ্ছি, ধরো কথার কথা একটা তার দিয়ে এখানে যুক্ত করে দিলাম দিলাম দেওয়ার পরে আমরা এখানে আমাদের টার্গেটটাকে আমরা এখান থেকে তড়িৎ উৎপাদন করব। এখন তড়িৎ উৎপাদন হচ্ছে কিনা কিভাবে বুঝবো, যদি এখানে একটা বাল্ব জ্বলে, একটা বাল্ব লাগানোর মাধ্যমে আমরা বুঝতে পারি। যদি বাল্বটা জ্বলে ওঠে তাহলে আমরা বুঝবো এখানে তড়িৎ প্রবাহ হচ্ছে। তাহলে আমরা এই তারের মাঝ বরাবর এখানে চলো আমরা কি লাগাই দিই, একটা বাল্বকে লাগাই দিই। এইখানে আমি চলো একটা বাল্বকে লাগাই দিলাম, ঠিক আছে। একটা বাল্বকে এখানে লাগাই দিছি, ঠিক আছে, একটা বাল্বকে লাগাই দিছি। ওকে, আচ্ছা, এরপর আমরা কি করি, এখানে বলো তো একটা লবণ সেতুকে নিই। আমরা এখানে একটা লবণ সেতু নিই। লবণ সেতুর কাজ কি, সব পড়াবো, টেনশন নিও না। আমরা এখানে একটা লবণ সেতু নিই, মানে এই দুইটা পাত্রকে কানেক্ট করার জন্য আমরা এখানে একটা লবণ সেতু দিয়ে পাত্রটাকে কানেক্ট করি। লবণ সেতুর কাজ কি, কে কে লবণ সেতু থাকে সব পড়াবো, টেনশন নিও না। এখানে আমরা একটা লবণ সেতু এখানে নিচ্ছি, ঠিক আছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের লবণ সেতু, ধরো সব পড়াই দিব। তাহলে আমি জাস্ট তোমাকে দেখাতে যাচ্ছি, এই যে আমাদের কি বলতো এখানে আমরা এটা বললাম, এটা হচ্ছে আমাদের দুই প্রকোষ্ঠ বিশিষ্ট গ্যালভানিক কোষ। এটাকে আরেকটা নাম দেওয়া হয়, এটাকে বলা হয় পরোক্ষ সংযোগ। পরোক্ষ সংযোগ মানে কি, এরা পাশাপাশি অবস্থায় আছে, মানে এদের মধ্যে কিন্তু একটা ডিস্টেন্স আছে আমরা বলতে পারি। তাহলে এটাকে আমরা, এই জিনিসটাকে আমরা আরেকটা নাম দিতে পারি, এটাকে আমরা বলতে পারি পরোক্ষ সংযোগ, বা এটাকে আমরা বলতে পারি বা পরোক্ষ পরোক্ষ সংযোগ। এটাকে আরেকটা নাম আমরা দিতে পারি, কি নাম দিতে পারি বলতো, এটাকে আমরা বলতে পারি লবণ সেতু দ্বারা সংযোগ। এটাকে আমরা কি বলতে পারি, লবণ সেতু দ্বারা দ্বারা সংযোগ, লবণ সেতু দ্বারা সংযোগ। তাহলে একটু বোঝার চেষ্টা করো, এখানে এই যে এটা যেটা আছে, এটাকে আমরা বলতেছি কি লবণ সেতু, বা যেটাকে আমরা ইংলিশে বলি সল্ট ব্রিজ। লবণ সেতুকে ইংলিশে কি বলা হয়, এটাকে বলা হয় সল্ট ব্রিজ বলা হয়, ঠিক আছে। লবণ সেতুকে ইংলিশে বলা হয় সল্ট ব্রিজ বলা হয়। আচ্ছা, আমরা এখানে বেসিক্যালি যে কাজটা করি, এই যে আমাদের এটা হচ্ছে আমাদের অ্যানোড, এটা তো হচ্ছে আমাদের অ্যানোড। ধরা যাক কথার কথা আমরা অ্যানোড হিসেবে নিছি কাকে, জিঙ্ককে নিছি। তাহলে আমাকে বলো তো তড়িৎ বিশ্লেষ্য হিসেবে তুমি কাকে নিবা, তড়িৎ বিশ্লেষ্য হিসেবে নিতে হবে জিঙ্ক সালফেটকে। অর্থাৎ তড়িৎদ্বারটা তুমি যাকে নিবা সেই ধাতুটার লবণ নিতে হবে, বুঝা গেছে, তড়িৎ বিশ্লেষ্য হিসেবে। আর আমি যদি এখানে, এটা হচ্ছে আমাদের ক্যাথোড, তো ক্যাথোড হিসেবে ধরো আমি কপারকে নিছি, তাহলে এখানে আমাদের তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাকে নিতে হবে, এখানে নিতে হবে আমাদের কপার সালফেটকে। দেখো জিনিসটা এখানে বোঝা গেছে কিনা। তাহলে এইটা হচ্ছে আমার কাছে এখানে মূল কাহিনী। তো যদি কি হয়, আমরা সবাই জানি এখানে রিয়াকশনগুলো তো আমরা একটু পরে দেখতেছি। আচ্ছা, রিয়াকশনটা এখন দেখাই দিয়ে আসো। এখানে আমাকে বলো তো অ্যানোডের মধ্যে কি রিয়াকশন ঘটবে। অ্যানোডে এক প্রকোষ্ঠ বিশিষ্ট, তাহলে আমি একটু পরে দেখাই দিচ্ছি। অ্যানোডের মধ্যে কি রিয়াকশন ঘটবে, আমরা সবাই জানি অ্যানোডে জারণ ঘটে। তাহলে এইখানে যে জিঙ্কটা আছে, এইখানে যে দণ্ড, এটা তো জিঙ্ক দণ্ড, এই দণ্ডটা হচ্ছে জিঙ্কের দণ্ড। তাহলে সে দুইটা ইলেকট্রনকে এখানে রেখে দিয়ে সে জিঙ্ক 2+ হিসেবে দ্রবণে চলে আসবে। আর তখন ওই দুটো ইলেকট্রন কি করবে, দুটো ইলেকট্রন তার দণ্ডে বসে থাকবে না, তার একটা পরিবাহী তার পাইছে, সেই পরিবাহী তার দ্বারা ইলেকট্রন দুটো এখানে যাবে, ইলেকট্রন দুটো এখানে পাস করবে, ইলেকট্রন দুটো পাস করে এই জায়গায় চলে আসবে, ইলেকট্রন দুটো পাস করে এই জায়গায় চলে আসবে। আর ইলেকট্রনগুলো যখন এখানে আসবে, এখানে তো কপার 2+ আছে, তো সেই কপার 2+টা এখানে ইলেকট্রনগুলোকে গ্রহণ করে কপার হিসেবে দণ্ডে জমা হবে, ঠিক আছে, কপার হিসেবে দণ্ডে জমা হবে। আচ্ছা, একটা জিনিস বলো তো, এগুলো কিন্তু এই যে দুইটা ইলেকট্রন ফ্লো করতেছে, এখানে দুইটা ইলেকট্রন ফ্লো করতেছে, এগুলো দুইটা ইলেকট্রন এখানে ফ্লো করতেছে। তাহলে তোমরা আমাকে একটু করে বলো, তাহলে এখানে আগে বিক্রিয়া লিখে ফেলি আসো। বিক্রিয়া যদি লিখতে চাই, তাহলে এখানে আমরা বলতে পারি আমার অ্যানোডের মধ্যে কি বিক্রিয়া করতেছে, জিঙ্ক, সে সলিড অবস্থায় ছিল, তার দুইটা ইলেকট্রন সে ত্যাগ করে দিছে, সেখানে জিঙ্ক 2+ অ্যাকুয়াসে পরিণত হয়েছে। সে কিসে পরিণত হয়েছে, জিঙ্ক 2+ অ্যাকুয়াসে পরিণত হয়েছে। আর অন্যদিকে ক্যাথোডের মধ্যে কি বিক্রিয়া করতেছে, ক্যাথোডের মধ্যে যে ঘটনা করতেছে, এখানে যে কপার 2+টা আছে, এই কপার 2+ যখনই তুমি আয়ন লিখবা তখন তুমি এখানে ভৌত অবস্থা হিসেবে অ্যাকুয়াস লিখবা। আর সে দুইটা ইলেকট্রন গ্রহণ করে সে কিন্তু কপার হিসেবে পরিণত হচ্ছে, কপার হচ্ছে একটা সলিড, এখানে সলিড লিখে দিবা। দেখো তো এই জিনিসটা বুঝতে পারছি এখানে বিক্রিয়াগুলা, আশা করি আমরা বিক্রিয়াগুলা বুঝতে পারছি। এবার আসে একটা জিনিস দেখো তো,
এখানে ইলেকট্রন ফ্লোটা কোন দিক থেকে কোন দিকে হচ্ছে, ইলেকট্রন প্রবাহটা অ্যানোড থেকে ক্যাথোডের দিকে। তাহলে তড়িৎ রাসায়নিক সারিতে আমাদের কি হয়, ইলেকট্রন ফ্লো, ইলেকট্রন ফ্লো এটা কোন দিক থেকে কোন দিকে হচ্ছে, এটা মাঝে মাঝে এমসিকিউতে জিজ্ঞেস করে। এখানে ইলেকট্রন ফ্লো হচ্ছে তোমার হচ্ছে কিন্তু অ্যানোড থেকে ক্যাথোডের দিকে। কোথায় কোথায় হচ্ছে, অ্যানোড থেকে ক্যাথোডের দিকে। আচ্ছা, এবার তোমাকে যদি আমি জিজ্ঞেস করি, তাহলে তুমি আমাকে বলো একটু করে, কারেন্ট ফ্লো তাহলে কোন দিক থেকে কোন দিকে হবে? তাহলে কারেন্ট ফ্লো, তড়িৎ প্রবাহ, সেটা তাহলে কোন দিক থেকে কোন দিকে হবে? কারেন্ট ফ্লো সবসময় কি হয় বলো তো, ইলেকট্রন ফ্লো এর বিপরীত হয় না? কারেন্ট ফ্লো সবসময় কি হয়, ইলেকট্রন ফ্লো এর বিপরীত হয়। অর্থাৎ ইলেকট্রন যদি অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যায়, কারেন্ট কিন্তু যাবে কোন দিক থেকে কোন দিকে বলো তো? কারেন্ট কিন্তু যাবে আমাদের এই যে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে। কারেন্ট কিন্তু যাবে কোন দিক থেকে কোন দিকে বলো তো? ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাবে, কারণ ইলেকট্রনের বিপরীত দিকে যায়। তাহলে কারেন্ট ফ্লো হবে কিন্তু ক্যাথোড থেকে অ্যানোডের দিকে, ক্যাথোড থেকে অ্যানোডের দিকে। দেখো তো এই জিনিসটা বোঝা গেছে কিনা? যা যা আমরা পড়ছি এগুলো কি তোমরা সবাই বুঝতে পারছো? দেখো, কারেন্ট ফ্লো হবে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে, আশা করি বুঝতে পারছো। এইবার দেখো, এইবার একটা জিনিস আমাকে বলো তো, যে অ্যাকচুয়ালি তুমি যদি খেয়াল করে দেখো, একটা সার্কিট যদি চিন্তা করো, সেই সার্কিটে কারেন্ট ফ্লোটা কোত্থেকে কোথায় হয়? ব্যাটারির বড় প্রান্ত থেকে ছোট প্রান্তের দিকে যায় না? মানে হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালের দিকে যায় না? তাহলে আমি তোমাকে একটু করে বুঝাই বলি, আসো। এই পৃষ্ঠা আমি আসতেছি, এই পৃষ্ঠা আমি আসতেছি। যে ধর আমি যদি একটা সার্কিট চিন্তা করাই তোমাকে, তাহলে তুমি আইডিয়াটা বুঝতে পারবা। ধরো এটা আমরা সার্কিট চিন্তা করতেছি, ঠিক আছে? এটা আমাদের একটা সার্কিট। তো এই সার্কিটের মধ্যে ধরো এখানে এক জায়গায় ব্যাটারি আছে, ধরো এখানে এক জায়গায় ব্যাটারি আছে, ধরো এখানে এক জায়গায় ব্যাটারি আছে, এখানে এক জায়গায় ব্যাটারি আছে। সার্কিটের মধ্যে এখানে এক জায়গায় কি আছে, ব্যাটারি আছে, ঠিক আছে? বুঝতে পারলাম আমরা। আর ধরা যাক এখানে একটা আমাদের, আমি রোদ চিন্তা করতেছি, সমস্যা নেই। ধরা যাক এখানে রোদ আছে, তারের রোদ হইতে পারে, এটা যে কোনো কিছু হইতে পারে। ধরো এই জায়গায় আমার একটা রোদ আছে, এটা হচ্ছে আমাদের আর। আর এটা ব্যাটারি, ব্যাটারি একটা ভোল্টেজ থাকবে, যাই হোক সমস্যা নেই। এটা ব্যাটারির বড় প্রান্ত। বড় প্রান্তকে আমরা কি বলি? বড় প্রান্তকে আমরা পজিটিভ দিয়ে প্রকাশ করি, ছোট প্রান্তকে আমরা নেগেটিভ দিয়ে প্রকাশ করি। আর বড় প্রান্তকে আমরা বলি, এখানে হচ্ছে যে উচ্চ বিভব আছে, তার মানে এখানে হাই বিভব বা উচ্চ বিভব বা হাই পটেনশিয়াল বলতে পারি। আর ছোট প্রান্তে কী থাকে বলতো? নিম্ন বিভব বা লো পটেনশিয়াল আছে, সেটা আমরা বলতে পারি, বা বাংলায় লিখলাম লো বিভব আছে। আর কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যায়? কারেন্ট যায় কিন্তু এই যে পজিটিভ থেকে নেগেটিভ দিকে। কারেন্ট যাবে হচ্ছে পজিটিভ থেকে কোন দিকে যাবে? নেগেটিভ দিকে যাবে। কারেন্ট যাবে কিন্তু এদিক দিয়ে। তাহলে কারেন্ট সবসময় কোন দিক থেকে কোন দিকে যায়? হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়ালের দিকে যায়। তাইলে খেয়াল করে দেখো, যেহেতু আমার এই ক্ষেত্রে কারেন্ট যাচ্ছে কোত্থেকে, আমি কিন্তু বলছি কারেন্ট ফ্লো হচ্ছে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে, তাই না? এক্ষেত্রে কারেন্ট ফ্লো হচ্ছে কোত্থেকে? ক্যাথোড থেকে অ্যানোডের দিকে। তাহলে আমাকে তোমরা একটু করে বলো, এখানে তাহলে আমার ক্যাথোড প্রান্তটা কি হবে? এই যে ক্যাথোড প্রান্ত, এটা কি হবে তাহলে? এটা কি তাহলে হাই পটেনশিয়াল হবে না লো পটেনশিয়াল হবে? যদি ক্যাথোড থেকে কারেন্ট যাচ্ছে, তার মানে ক্যাথোড প্রান্তটা কিন্তু আমার হাই পটেনশিয়াল হবে। তাহলে আমার কাছে এখানে এই যে ক্যাথোড যে প্রান্তটা আছে, এটা কি হবে? এটা হবে হাই পটেনশিয়াল, মানে এটা পজিটিভ হবে। এই প্রান্ত হবে পজিটিভ। আর এই প্রান্তে দেখো তো একটু করে, যেহেতু এই প্রান্তে কারেন্ট আসতেছে, তাহলে এটা কি হবে? এটা হবে লো পটেনশিয়াল। লো পটেনশিয়াল কি দিয়ে প্রকাশ করি? আমরা নেগেটিভ দিয়ে প্রকাশ করি। এই যে দেখো, আমরা এখানে এই জায়গায় আমি কি করছি, হাই পটেনশিয়ালকে আমরা পজিটিভ দিয়ে প্রকাশ করছি, লো পটেনশিয়ালকে আমরা নেগেটিভ দিয়ে প্রকাশ করছি। তাহলে খেয়াল করে দেখো, এখানে এখানে আমি এই জন্য লো পটেনশিয়ালটাকে নেগেটিভ দিছি, হাই পটেনশিয়ালটাকে পজিটিভ দিছি। তাহলে এখান থেকে আমি বলতে পারি, তড়িৎ রাসায়নিক কোষে আমার অ্যানোডটা কিন্তু নেগেটিভ হিসেবে কাজ করে, আর ক্যাথোডটা কিন্তু পজিটিভ হিসেবে কাজ করে, যেটা উল্টা ছিল কোথায়? তড়িৎ বিশ্লেষ্য কোষে। চলো আমি তোমাকে এখানে সামারিটা লিখে দিয়ে আসো। চলো তাহলে তোমাকে আমি সামারিটা এখানে লিখে দিয়ে আসো। সামারিটা লিখে দিই। সামারি হচ্ছে আমাদের যে তড়িৎ, আমাদের খেয়াল করে দেখো, আমাদের যে তড়িৎ বিশ্লেষ্য কোষ ছিল, যখন তোমাদেরকে আমি পড়াইছি তড়িৎ বিশ্লেষ্য কোষ, তোমাদের মনে আছে কিনা দেখো, অ্যানোড প্রান্তটাকে ব্যাটারির বড় প্রান্তের সাথে লাগাইতে হইতো। তো তড়িৎ বিশ্লেষ্য কোষে আমাদের যে অ্যানোড থাকে, অ্যানোড অ্যানোড প্রান্তটা কিন্তু পজিটিভ হয়। আর ক্যাথোড প্রান্তটা কি হয় বলতো? ক্যাথোড প্রান্তটা কিন্তু নেগেটিভ হয়ে থাকে। দেখো তোমাদের মনে পড়তেছে কিনা, ক্যাথোড কি হয়ে থাকে? ক্যাথোড হয়ে থাকে নেগেটিভ। বাট এই যে আমার, তুমি যদি চিন্তা করো এবার তড়িৎ রাসায়নিক কোষ, এখানে উল্টা ঘটনা ঘটে। তড়িৎ রাসায়নিক কোষ যদি চিন্তা করো, তড়িৎ রাসায়নিক কোষ, এখানে উল্টা ঘটনা ঘটবে। এখানে কি ঘটবে আমি দেখাচ্ছি, দেখো। তড়িৎ রাসায়নিক কোষে আমার যে অ্যানোডটা আছে,
সেইটা হবে কিন্তু নেগেটিভ। এটা কিন্তু এমসিকিউতে আসে, এগুলো এমসিকিউতে আসে। আর আমার এখানে যে ক্যাথোডটা আছে, ক্যাথোড ক্যাথোড হবে হচ্ছে যে আমাদের এখানে পজিটিভ। তো এইটা হচ্ছে আমার কাছে মূল কাহিনী। দেখো জিনিসটা এখানে বুঝতে পারছো কিনা। তো এটা একটু আমাদের মনে রাখতে হবে, এগুলো একটু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, দেখো তো জিনিসটা বোঝা গেছে তোমাদের সবার? তোমরা কি সবাই বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো এগুলা। ঠিক আছে, আর আর একটা জিনিস দেখো, এখন কেউ যদি বলে তাহলে ভাই এক প্রকোষ্ঠ বিশিষ্ট এটা দেখাই দেন, আপনি তো দুই প্রকোষ্ঠ বিশিষ্টটা দেখাইছেন, এটা দুই প্রকোষ্ঠ বিশিষ্ট। এক প্রকোষ্ঠ বিশিষ্ট কীরকম হবে দেখো, আমি এখানে দেখাই দিয়ে আসো। আমার এক প্রকোষ্ঠ বিশিষ্টটা কীরকম হবে, এখানে শুধুমাত্র একটা বিকার থাকবে, বুঝছো? এখানে শুধুমাত্র বিকার থাকবে কয়টা? একটা। এখানে বিকার থাকবে কয়টা? একটা বিকার থাকবে। তো একটা বিকারের মধ্যে এখানে কি থাকবে? দুইটা তড়িৎদ্বার একসাথে থাকবে। এখানে একটা তড়িৎদ্বারকে দাও, আর এই জায়গায় একটা তড়িৎদ্বারকে দাও। দুইটা তড়িৎদ্বার একই পাত্রে থাকবে, বাট এখানে একটা সচ্ছিদ্র পর্দা থাকবে। এখানে একটা কি থাকবে? একটা সচ্ছিদ্র পর্দা থাকবে। এখানে কি থাকবে? এরকম একটা সচ্ছিদ্র একটা পর্দা থাকবে। এখানে একটা সচ্ছিদ্র পর্দা থাকবে, ঠিক আছে? আচ্ছা, এই ছিদ্র পর্দাটা মধ্য দিয়ে কী করতে পারে? আয়ন পাস করতে পারে, এরকম একটা অবস্থা। ঠিক আছে, আর এখানে আমাদের কি করবে? বাকিটা তো সেম থাকবে। অর্থাৎ এখানে তার দিয়ে তুমি ওই যে একটা, যেহেতু আমার তড়িৎ রাসায়নিক কোষ, এখানে বিদ্যুৎ উৎপাদন হবে, তাহলে এখানে তার দিয়ে তুমি একটা বাল্বকে লাগিয়ে রাখতে পারো, যে বিদ্যুৎ যাচ্ছে কিনা সেটা চেক করার জন্য। ঠিক আছে, তাহলে এখানে কি করতে পারো? একটা বাল্বকে এখানে লাগিয়ে রাখতে পারো। ওকে, চলো একটা বাল্ব লাগাই দিই, এখানে আসো। হ্যাঁ, ওকে, তাহলে দেখো এখানে একটা আমি বাল্বকে লাগাই দিচ্ছি বিদ্যুৎ যাচ্ছে কিনা বোঝার জন্য। তাহলে এটা হচ্ছে আমাদের কি বলতো, এটা হচ্ছে আমাদের এই এক প্রকোষ্ঠ বিশিষ্ট যেটা আছে সেটা। আমি একটু করে নিচে নামাই, যেটাকে দাঁড়াও। হ্যাঁ, তাহলে আমি চলো এদের পরিচয়গুলো দিয়ে দিই। এখানে বিক্রিয়া কিন্তু সেমই হবে। যেমন এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের অ্যানোড। আমরা অ্যানোড হিসেবে কাকে নিলাম এখানে? ধরো, আচ্ছা ঠিক করে লিখে একটু করে ডিটা। এটা হচ্ছে আমাদের অ্যানোড। অ্যানোড হিসেবে আমি নিতে পারি এখানে জিঙ্ককে। আর এটা যেটা আছে আমাদের, এটা হচ্ছে আমাদের ক্যাথোড। ক্যাথোড হিসেবে নিলাম ধরো আমি এখানে তোমার কপারকে। আর এখানে কিন্তু লবণ শুধু থাকে না। এই আমাদের যখন এক প্রকোষ্ঠ বিশিষ্ট হবে, এখানে কি থাকবে না? লবণ শুধু থাকবে না। এখানে আয়নের, মানে তোমার যে আয়নের যে বলতে পারো যে নিরপেক্ষতা, সেটা আসলে এই সছিদ্র ছিদ্র দ্বারাই পরিচালিত হবে। বেসিক্যালি লবণ শুধুর কাজকে আমরা একটু পরে দেখবো, জাস্ট এটা জানায় রাখি তোমাদেরকে। লবণ শুধুর কাজ হচ্ছে আয়নের তোমার হচ্ছে নিরপেক্ষতা বজায় রাখা। ঠিক আছে, তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের সছিদ্র পর্দা। সছিদ্র পর্দা। ওকে, সো এই হচ্ছে আমার কাহিনী। তাহলে এটাকে আমি, চিত্রটাকে কি বলতে পারি? এক প্রকোষ্ঠ বিশিষ্ট। এই ফিগারটাকে তাহলে কি বলা যায়? এই ফিগারটাকে এখানে বলা যায়, এই ফিগারটাকে নাম দেওয়া যায় এখানে এক প্রকোষ্ঠ বিশিষ্ট, এক প্রকোষ্ঠ বিশিষ্ট গ্যালভানিক কোষ। এক প্রকোষ্ঠ বিশিষ্ট গ্যালভানিক 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 কোষ। বা আগেরটাকে তুমি কি বলছিলা বলো তো? আগেরটাকে তুমি বলছিলে এখানে দেখো পরোক্ষ সংযোগ বলছিলা, কারণ দুটো আলাদা আলাদা পাত্র ছিল। বাট এখানে একটা পাত্রেই সব কিছু হচ্ছে, তাহলে এটা একদম ডাইরেক্ট কানেকশন। তাহলে এটা হচ্ছে প্রত্যক্ষ সংযোগ। বাইটাকে কি বলা হয়? বাইটাকে বলা হয় প্রত্যক্ষ সংযোগ। আচ্ছা একটা কথা ভাই, এখানে কি তাহলে তড়িৎ বিশ্লেষ্য থাকে না? অবশ্যই থাকবে। এই যে আমার এই পাশে থাকবে জিঙ্ক সালফেট, এই পাশে থাকবে জিঙ্ক সালফেট, এই পাশে থাকবে ধরো কপার সালফেট। এখানে তড়িৎ বিশ্লেষ্য অবশ্যই থাকবে। আর এখানে দেখো লবণ সেতু আছে কি? নাই। তাহলে এখানে আমি বলতে পারি লবণ সেতু বিহীন সংযোগ। এক সেকেন্ড, তাহলে এটাকে আমি কি বলতে পারি? এটাকে আমি বলতে পারি বা বা লবণ সেতু বিহীন সংযোগ, লবণ সেতু ছাড়া সংযোগ। ঠিক আছে, দেখো এইগুলো হচ্ছে আমার কাছে কাহিনী। এটা আমার এক প্রকোষ্ঠ বিশিষ্ট, আর এই জিনিসটা হচ্ছে আমার কাছে দুই প্রকোষ্ঠ বিশিষ্ট। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। তাহলে অ্যানোডের রিয়াকশনটা আমরা বুঝে গেলাম, এখানে জারণ হয়েছে। আর ক্যাথোডের রিয়াকশনটা আমরা এখানে বুঝে গেছি, এখানে বিজারণ হয়েছে। এখন অ্যানোড আর ক্যাথোডের রিয়াকশনটাকে যদি আমরা একসাথে যোগ করে লিখি, তাহলে যে বিক্রিয়াটা আমরা পাই সেটাকে আমরা বলি কোষ বিক্রিয়া। তাহলে অ্যানোডের বিক্রিয়া আর ক্যাথোডের বিক্রিয়াকে যদি আমি একসাথে যোগ করে লিখি, তাহলে যেটা আমরা পাই সেটাকে আমরা বলি কোষ বিক্রিয়া। তাহলে যদি আমি তোমাকে বলি
তুমি এখানে আমাকে বলো তো কোষ বিক্রিয়া তাহলে কি হবে, কোষ বিক্রিয়া কি হবে? তখন তুমি বলবা যে কোষ বিক্রিয়ার মানে তো হচ্ছে ভাই অ্যানোডের বিক্রিয়া, বা কোষ বিক্রিয়াকে সামগ্রিক বিক্রিয়াও বলা হয়। কোষ বিক্রিয়ার অপর নাম কি বলতো? এটার অপর নাম হচ্ছে সামগ্রিক বিক্রিয়া। কোষ বিক্রিয়াকে সামগ্রিক বিক্রিয়াও বলা হয়ে থাকে, কোষ বিক্রিয়াকে সামগ্রিক বিক্রিয়াও বলা হয়ে থাকে। তাহলে এটা মানে কি, অ্যানোডের বিক্রিয়া প্লাস ক্যাথোডের বিক্রিয়া। এখন দেখো তো, যদি তুমি এই দুইটাকে যোগ করো তাহলে এই যে -2 ইলেকট্রন আর +2 ইলেকট্রন এরা চলে যাবে না কাটাকাটি হয়ে? তাহলে তখন এখানে কি থাকবে? তখন এই জায়গায় থাকবে হচ্ছে এরকম যে জিঙ্ক, সেটা সলিড অবস্থায় ছিল, এটার সাথে হচ্ছে কপার 2+, এটা অ্যাকুয়াস অবস্থায় ছিল। এখান থেকে জেনারেট হয়েছে জিঙ্ক 2+ অ্যাকুয়াস, আর প্লাস এখানে জেনারেট হয়েছে কপার সলিড। এই যে দেখো জাস্ট কি করছি বলো তো, এখানে এই দুইটারে জাস্ট যোগ করে দিছি, আর কিছুই না। যোগ যখন করছি এই যে জিঙ্ক সলিডের সাথে এটা যোগ হয়েছে কপার 2+ অ্যাকুয়াস, কি উৎপন্ন হয়েছে? জিঙ্ক 2+ অ্যাকুয়াস আর কপার সলিড উৎপন্ন হয়েছে। এই -2 ইলেকট্রন আর +2 ইলেকট্রন এখানে কি করছে বলো, এখানে কাটাকাটি চলে গেছে। দেখো জিনিসগুলো এখানে বুঝতে পারছি কিনা আমরা সবাই? আশা করি আমরা সবাই জিনিসটা এখানে বুঝতে পারছি। এটা কি বোঝা গেছে? দেখো বুঝতে পারছো কিনা, দেখো জিনিসগুলো এখানে বোঝা গেছে কিনা। আমি আশা করতেছি তোমরা এগুলো বুঝতে পারছো সবাই। হোপফুলি সবাই এগুলো বুঝতে পারছো। আমি পিডিএফ দিয়ে দিব, এখন নোট করার দরকার নেই। হ্যাঁ, এগুলো কি তোমরা বুঝতে পারছো সবাই? একটু আমাকে জানিয়ে তো তাহলে। হ্যাঁ, গুড। ওকে, তাহলে আমরা এবার একটা জিনিস দেখার চেষ্টা করবো, সেটা হচ্ছে আমরা বলে থাকি কোষ সংকেত। এটাকে আমরা কি বলে থাকি? কোষ সংকেত। কোষ সংকেত কি হবে চলো দেখি আসো। কোষ সংকেত এটা কি হবে? কোষ সংকেত এটাকে কিভাবে লেখা হয় দেখো। কোষ সংকেত লেখার উপায় হচ্ছে, কোষ সংকেত আমরা, ব্যাপারটা হচ্ছে কোষ সংকেতের দুইটা পার্ট থাকে। এখানে একটা এরকম দাগ থাকে, এই দাগের এদিকে একটা পার্ট থাকে, এই দাগের এদিকে একটা পার্ট থাকবে কোষ সংকেত লেখার সময়। তো ব্যাপারটা হচ্ছে এরকম, এই পাশে কি লিখবা? এই পাশে লিখবা অ্যানোডে কি করছে সেটাকে এই পাশে লিখবা, আর ক্যাথোডে কি করছে সেটাকে এই পাশে লিখবা। তাহলে কোষ সংকেত লেখার সময় কি থাকে? এরকম দুটো দাগ থাকে, এদিকে একটা পার্ট থাকে, এদিকে একটা পার্ট থাকে। তো এই পার্টে কি লিখতে হয়? এই পার্টে লিখতে হয় অ্যানোডে কি করছে, আর এই পার্টে লিখতে হয় ক্যাথোডে কি করছে। কথা বুঝতে পারছো? আচ্ছা তাহলে চলো লেখা শুরু করি। আচ্ছা দেখো তো অ্যানোডে কি করতেছে? অ্যানোডে জিঙ্ক সলিড থেকে জিঙ্ক 2+ অ্যাকুয়াসে পরিণত হচ্ছে। তাহলে কোষ সংকেত লেখার সময় তাহলে আমি কি লিখবো এখানে? কোষ সংকেত অ্যানোডে কি করতেছে? জিঙ্ক সলিড থেকে জিঙ্ক 2+ অ্যাকুয়াসে পরিণত হয়েছে। তাহলে দেখো এই ঘটনাটা অ্যানোডে করছে না? দেখো এই ঘটনা অ্যানোডে করছে কিনা, যে জিঙ্ক সলিড থেকে, জিঙ্ক সলিড অবস্থায় ছিল, এই স্ল্যাশ দ্বারা বোঝানো হচ্ছে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হওয়ার বা ভৌত অবস্থা চেঞ্জ হওয়ার। এখানে যে ভৌত অবস্থা চেঞ্জ হচ্ছে সেটাকে আমরা স্ল্যাশ দ্বারা বোঝাচ্ছি। কেমন? তাহলে এখানে এই ফার্স্টে আমরা লিখবো অ্যানোডে কি করতেছে। অ্যানোডে কি করতেছে? এই যে দেখো জিঙ্ক সলিড অবস্থা থেকে সেইখানে জিঙ্ক 2+ অ্যাকুয়াস অবস্থায় পরিণত হচ্ছে, এই ঘটনাটা অ্যানোডে ঘটতেছে। আর এরপরে কি করবো আমরা একটা, এরপর আমরা এখানে লবণ সেতু আছে না, লবণ সেতু থাকলে এখানে 2 দাগ দিবা। লবণ সেতু থাকলে কি করবে এখানে বলো তো? 2 দাগ দিবা। লবণ সেতু যদি থাকে তাহলে এই জায়গাটায় 2 দাগ দিবা। লবণ সেতু থাকলে এই জায়গায় 2 দাগ দিবা, এরকম দূরে দাগ দিবা। লবণ সেতু যদি থাকে, লবণ সেতু থাকলে এই জায়গায় এরকম লম্বা দূরে দাগ দিব, ঠিক আছে? আর যদি লবণ সেতু না থাকে তাহলে কটা দাগ দিব? তাহলে দাগ দিব একটা। লবণ সেতু থাকতে দাগ দিব 2টা, না থাকলে দাগ দিব একটা। কেমন? আচ্ছা, ওকে। হ্যাঁ, গত ক্লাসেরটা একটু দেরিতে দিতেছি, এই জন্য সরি এক্সট্রিমলি। আমি এই ক্লাসেরটা তাড়াতাড়ি দিয়ে দিব, আমি আসলে মনে ছিল না। বললাম না আসলে একটু সত্যি কথা বলতে একটু মন খারাপ, পার্সোনাল লাইফে একটু মন খারাপ, এগুলো সবারই হয়, সমস্যা নেই, বাট ঠিক হয়ে যাবে। একটু দোয়া করিও আমার জন্য, ওকে? এই জন্য একটু লেট হয়ে গেছিলো, কেমন? আচ্ছা দেখো এরপরে তাহলে আমরা ফার্স্টে কি লিখে ফেলছি এখানে বলো তো? ফার্স্টে আমরা লিখে ফেলছি অ্যানোডে কি ঘটছে, কেমন? অ্যানোডে কি ঘটে সেটা আমি লিখে ফেলছি এখানে। অ্যানোডে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ পরিণত হচ্ছে। তাহলে এরপর আমরা কি লিখবো? ক্যাথোডে কি ঘটে? ক্যাথোডে কি করছে দেখো তো? কপার 2+ অ্যাকুয়াস থেকে কপার সলিডে পরিণত হয়েছে। তাহলে ক্যাথোডে কি করছে বলো তো এখানে? ক্যাথোডে করছে হচ্ছে এখানে এরকম যে কপার 2+ অ্যাকুয়াস থেকে কপার সলিডে পরিণত হয়েছে। দেখো জিনিসটা এখানে বুঝতে পারছো কিনা? তাহলে এইটা হচ্ছে আমার কোষ সংকেত। তাহলে এইটা হচ্ছে আমার কি? কোষ সংকেত। তাহলে তোমাকে কি কি লিখতে বলবে জানো? তোমাকে একটা তড়িৎ রাসায়নিক কোষ দিয়ে দিবে, বলবে এটা অ্যানোড বিক্রিয়া লিখো, ক্যাথোড বিক্রিয়া লিখো, কোষ বিক্রিয়া লিখো এবং কোষ সংকেত লিখো। 4টা জিনিস লিখতে বলে, 4টা জিনিস তোমার কাছে এখানে আমি একসাথে লিখে দিছি।
ওকে, আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো সবাই। তাহলে আমি এতক্ষণ যা যা পড়ালাম তাই এখন চলো তোমাকে একটু আমি থিওরিটা দেখাই দিই এখানে। যেমন দেখো এখানে কি কি বলতেছে, দেখো এখানে বলা হচ্ছে প্রথমে যে আমার ধাতব দণ্ডকে এমন দ্রবণে রাখতে হবে যেন সে দ্রবণে তাদের আয়ন বিদ্যমান থাকে। যেমন জিঙ্ককে রাখতে হবে জিঙ্ক সালফেটে, কপারকে রাখতে হবে কপার সালফেটে। অর্থাৎ আমি তোমার বলি, দেখো এখানে দেখো একটা জিনিস, এখানে তুমি যখন জিঙ্ককে নিছিলা, এই জিঙ্ক দণ্ড এটাকে তুমি জিঙ্ক সালফেটে রাখছো। এখানে যখন তুমি কপার দণ্ডকে নিছো তাহলে সেটাকে তুমি কপার সালফেটের মধ্যে রাখছো। আচ্ছা, সেকেন্ড পয়েন্টটা কি? সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে অ্যানোড তড়িৎদ্বার কাকে বলে? যে তড়িৎদ্বারে জারণ প্রক্রিয়া সম্পন্ন হয়, সবসময় অ্যানোডে কি সম্পন্ন হবে? জারণ প্রক্রিয়া, তাকে অ্যানোড তড়িৎদ্বার বলে। আর ক্যাথোড তড়িৎদ্বার কাকে বলে? যেখানে বিজারণ প্রক্রিয়া সম্পন্ন হবে তাকে আমরা ক্যাথোড তড়িৎদ্বার বলে থাকি, এটা আমরা আগে থেকে জানি। আচ্ছা, এখন একটা জিনিস আছে, তোমার তড়িৎদ্বার আর দ্রবণটাকে যদি একসাথে চিন্তা করো সেটাকে আমরা অর্ধকোষ বলবো। তড়িৎদ্বার আর দ্রবণটাকে যদি চিন্তা করো তাহলে সেটাকে আমরা অর্ধকোষ বলবো। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো এই যে আমার কাছে এই যে দেখো, এই যে আমার কাছে জিঙ্কের তড়িৎদ্বার আছে এবং জিঙ্ক সালফেটের আমার কাছে তড়িৎ বিশ্লেষ্য আছে, দুটাকে একসাথে কি বলা হবে? একসাথে এটাকে একটা অর্ধকোষ বলবো। একসাথে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো অ্যানোড অর্ধকোষ। সেম ভাবে দেখো এখানে একটা কপার দণ্ড আছে আর এখানে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষ্য আছে, তো দুইটাকে একসাথে কি বলবো? একসাথে বলবো আমাদের হচ্ছে যে ক্যাথোড অর্ধকোষ, বা শুধু অর্ধকোষ বলবো, কেমন? তাহলে অর্ধকোষ জিনিসটা কি? এই দণ্ড আর তড়িৎ বিশ্লেষ্য দুটাকে একসাথে কি বলা হবে? দুটাকে একসাথে বলা হবে অর্ধকোষ। তাহলে দণ্ড প্লাস তড়িৎ বিশ্লেষ্য দুটাকে একসাথে কি বলা হবে? দুটাকে একসাথে বলা হবে অর্ধকোষ বলা হবে। বোঝা গেছে? তাহলে অর্ধকোষ জিনিসটা কি? দণ্ড প্লাস তড়িৎ বিশ্লেষ্য। তাহলে দেখো এখানে লিখে দিছে যে দণ্ড আর দ্রবণ মানে তড়িৎ বিশ্লেষ্য দুটাকে একসাথে কি বলা হবে? আমার অর্ধকোষ বলা হবে। আর এই যে এখানে লিখছে, দেখো আরেকবার লিখে দিচ্ছে যে তড়িৎ রাসায়নিক কোষের যে কোনো একটা তড়িৎদ্বার এবং এর তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণের সমষ্টিকে আমরা বলি অর্ধকোষ। তাহলে অর্ধকোষ কাকে বলবো? যে কোনো তড়িৎদ্বার আর তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণ দুটাকে একসাথে আমরা বলবো অর্ধকোষ। দুটাকে একসাথে আমরা কি বলবো? দুটাকে একসাথে আমরা বলবো অর্ধকোষ বলবো। আশা করি এগুলো আমরা সবাই এখানে বুঝতে পারলাম। তারপরে যাই অর্ধকোষ বিক্রিয়া। ওই বললাম অর্ধকোষ বিক্রিয়াটা দুই প্রকার হয়, একটা হচ্ছে অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া, মানে অ্যানোডের মধ্যে যে বিক্রিয়াটা করতেছে না, এই যে দেখো এই বিক্রিয়াটা অ্যানোডে ঘটছে, তাহলে এই বিক্রিয়াটাকে আমরা অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া বলতে পারি। আবার এই বিক্রিয়াটা দেখো তো ক্যাথোডে ঘটছে, তাহলে এই বিক্রিয়াটাকে আমি কি বলতে পারি বলতো? ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া বলতে পারি। তাহলে অ্যানোড তড়িৎদ্বারের মধ্যে যে বিক্রিয়া ঘটবে তাকে আমরা বলবো অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া, ক্যাথোডের মধ্যে যে বিক্রিয়া ঘটবে সেটাকে আমরা বলবো ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া। দেখো এটা বুঝতে পারছো কিনা? আমি আশা করি তোমরা এগুলা বুঝতে পারতেছো। আচ্ছা, তাহলে একটা কাজ করি আমি, দাঁড়াও, এই যে আমরা কোষ সংকেত লিখলাম না, কোষ সংকেত এখানে আমি তোমাকে একটা জিনিস দেখাই দিয়ে আসো। তাহলে কোষ সংকেতের মেন আইডিয়াটা কি দেখো? তাহলে দেখো কোষ সংকেতের মেন আইডিয়াটা কি? কোষ সংকেত একটু করে দেখাই। কোষ সংকেত এটার মেন আইডিয়াটা কি? কোষ সংকেত দেখো তাহলে আইডিয়াটা হচ্ছে এরকম যে তোমার ফার্স্টে আমরা এখানে লিখবো অ্যানোডে কি ঘটে। ফার্স্টে আমরা এখানে লিখবো অ্যানোডে কি ঘটে। এরপর আমরা দুইটা দাগ দিব যদি লবণ শুধু থাকে। তারপর এখানে আমরা লিখবো ক্যাথোডে কি ঘটে। এখানে আমরা লিখবো ক্যাথোডে কি ঘটে। এটা কখন লিখতেছি বলো তো? এটা লিখতেছি যদি আমার লবণ সেতু থাকে। লবণ সেতু থাকলে, মানে লবণ সেতু থাকলে আমরা এই জায়গায় কয়টা দাগ দিব? দুইটা দাগ দিব। আচ্ছা ভাই, যদি লবণ সেতু না থাকে তাহলে কি করব? না থাকলে শুধু একটা দাগ দিব। যদি লবণ সেতু না থাকে তাহলে কি করব? একটা দাগ দিব। যেমন ওই যে প্রত্যক্ষ সংযোগে লবণ সেতু থাকে না, তখন এটার কোষ সংকেত লেখার সময় আমি কি করি? একটা দাগ দিব। তাহলে এটা কখন করব? লবণ সেতু না থাকলে। লবণ সেতু না থাকলে, লবণ সেতু না না থাকলে আমরা এই কাজটা করব। ঠিক আছে, দেখো জিনিসটা এখানে বুঝতে পারছো কিনা? লবণ সেতু না থাকলে আমরা এই কাজটা করব। এখন তোমার মনে প্রশ্ন আসতেই পারে, ভাই আপনি তো লবণ সেতু নিয়ে চিল্লাচ্ছেন, লবণ সেতুর আসলে কাজটা কি? চলো একটু দেখাই দেওয়ার চেষ্টা করি লবণ সেতুর আসলে কাজটা কি। এখানে খেয়াল করি, আসো আমরা এটাকে একটু করে খেয়াল করি। আমরা একটা কাজ করি, দাঁড়াও এই স্লাইডটা দিয়ে একটা ডুপ্লিকেট বানানোর চেষ্টা করি, দেখে বানানো যায় কিনা। আমি বানানো যায়, দাঁড়াও। ওকে, আচ্ছা ডুপ্লিকেট বানাইছি আমরা, আসো
আমি একটা কাজ করি, এখানে জাস্ট দেখাই দিই একটু করে যে লবণ সেতুর আসলে ভূমিকাটা কোথায় কোথায়, কেমন? এগুলোকে তাহলে ডিলিট করে দিই। ওকে, তাহলে আসো আমি লবণ সেতুর কাজটা তোমাকে একটু বুঝাই। আসো দেখো লবণ সেতুর কাজটাকে আমি তোমাকে বলি। খেয়াল করো তো, এখানের মধ্যে এই যে যখন জিঙ্ক 2+, ফার্স্টে জিঙ্ক এখানে ছিল, সে দুটো ইলেকট্রনকে এখানে ছাড়ছে, সে জিঙ্ক 2+ হিসেবে দ্রবণে চলে আসছে। তাহলে জিঙ্ক 2+ হিসেবে কি চলে আসছে বলো তো? দ্রবণে চলে আসছে। তাহলে একটা জিঙ্ক দণ্ডে তো আর একটা জিঙ্ক নাই, কোটি কোটি জিঙ্ক আছে। তাহলে পরবর্তী জিঙ্কটা চাইবে সে দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে যেন জিঙ্ক 2+ আকারে এখানে চলে আসতে। বাট প্রবলেম হচ্ছে, প্রথমে যে জিঙ্ক 2+টা চলে আসছে সে তো পজিটিভ চার্জে চার্জিত। তাহলে সে পরের জিঙ্ক 2+কে তার কাছে আসতে দিতে চাইবে না। কেন? কারণ ওই যে পজিটিভ পজিটিভ বিকর্ষণ করবে। তাহলে আমি যদি পরবর্তী জিঙ্ক 2+কে সহজে আনতে চাই, কি করতে হবে আমাকে? এই যে প্রথমে যে জিঙ্ক 2+টা তৈরি হয়েছে সেটাকে সরাই ফেলতে হবে, মানে সেটাকে দ্রবণীয় কিছু বানাই ফেলতে হবে। আবার অদক্ষেপ তৈরি করা যাবে না, এমন কিছু বানাইতে হবে যেন সেটা দ্রবণীয় হয়। কথাটা খেয়াল করো, প্রথমে যে জিঙ্ক 2+টা এখানে আসছে সেটাকে আমার সরাই ফেলতে হবে পরবর্তী জিঙ্ক 2+কে দ্রবণে আনার জন্য, সহজে আনার জন্য। তাহলে এই জিঙ্ক 2+টা কীভাবে সহজে সরবে, মানে কিভাবে দ্রবণীয় হবে, এটা করার জন্য আমি কি করব? এখানে একটা, আমি যদি কি করি বলতো, এখানে ধরো আমি যদি এখানে ধরো জায়গায় আমি যদি একটা ক্যাসিয়ালকে রাখি, কথার কথা আমি এখানে এই সল্ট ব্রিজ আমি কাকে রাখছি? একটা ক্যাসিয়াল রাখছি, ক্যাসিয়াল। তাহলে ক্যাসিয়াল রাখলে এখানে একটা Cl- থাকবে, এখানে একটা K+ থাকবে, তাই না? যদি আমি লবণ শুরুতে একটা লবণ রাখবো, যদি লবণ হিসাবে যদি আমি ক্যাসিয়ালকে রাখি, তাহলে কি হবে? এখানে একটা K+ থাকবে, একটা Cl- থাকবে। তাহলে কি তখন কি হবে দেখো তো, এখানে তখন যে ঘটনা ঘটবে, এখানে যে জিঙ্ক 2+টা তৈরি হবে, এই Cl- তখন এটার সাথে বিক্রিয়া করে জিঙ্ক ক্লোরাইড হিসেবে দ্রবণীয় হয়ে যাবে। ফলে এই জিঙ্ক 2+এর কোনো অস্তিত্ব থাকবে না। তাই পরবর্তী জিঙ্ক 2+এর সহজে এখানে কি করতে পারবে বলো তো? চলে আসতে পারবে। সেম ভাবে দেখো, কি বলছো ভাইয়া? আজকে আমার প্রথম ক্লাস, আমি কি করব এখন? না, তুমি প্রথম ক্লাস থেকে একটু করে আসিও, এখন করলে তো বুঝবা না। দেখো, তারপর দেখো এখানে, তাহলে আমি এই লবণ সেতুর এইটার কাজ কি সেটা বুঝতে পারলাম আমরা, যে এটার কাজ কি বলতো, যে প্রথমে যে জিঙ্ক 2+গুলো তৈরি হয়েছে সেটাকে নিউট্রাল করে দেওয়া, এটাকে দ্রবণীয় করে ফেলা। এবার দেখো, যদি এইখানে কি আছে, এই জায়গায় কপার 2+ আছে, একই সাথে সালফেট SO4 2- আছে না? কপার সালফেট আছে মানে কি বলতো, এই জায়গায় কপার 2+ আছে, আবার একই সাথে SO4 2- আছে। তো যদি কপার 2+টা এই জায়গায় চলে যায়, এখানে তো কপার 2+ যতটুকু সংখ্যক, সালফেট 2- ঠিক ততটুকু সংখ্যকই ছিল। তো কিছু পরিমাণ কপার 2+ যদি এইখানে দণ্ডে চলে যায়, তাহলে কোনটার পরিমাণ দ্রবণে এখন বেশি আছে? সালফেটের পরিমাণ না, কারণ সালফেট তো যাইতে পারে নাই। তাহলে দ্রবণে কিসের পরিমাণ বেড়ে গেছে বলো তো? সালফেটের পরিমাণ বেড়ে গেছে। সেই সালফেটগুলোকে নিউট্রাল করার জন্য কে আসে? এই পটাশিয়াম+, তখন এখানে এসে K2SO4 তৈরি করে, বা যেটা দ্রবণীয় হয়ে গিয়ে ওই এক্সট্রা সালফেটের পরিমাণটাকে কি করে ফেলে বলো তো? নিউট্রাল করে ফেলে। বুঝা গেছে জিনিসটা? দেখো বুঝতে পারছো কিনা। মানে তাহলে আমি তোমাকে বুঝাই বলি, লবণ সেতুর কাজটা কি? লবণ সেতুর কাজটা হচ্ছে দুইটা পাত্রের মধ্যে আয়নের ভারসাম্যটা রক্ষা করা। কারণ এরা যদি থেকে যায়, তাহলে এরা কি করবে? পরবর্তী আয়নকে আসতে বাধা দিবে। তাহলে এদেরকে দ্রবণীয় বানাই ফেলতে হবে আমার। এই দ্রবণীয় বানানোর জন্যই লবণ সেতু কাজ করে। তবে এমন কিছু রাখা যাবে না যেন অদক্ষেপ তৈরি হয়। কোন সময় অদক্ষেপ তৈরি হয় সেটা আমি লিখে দিচ্ছি, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। আগে আমাকে একটু করে বলো, লবণ সেতু তোমরা প্রাইমারি আইডিয়াটা বুঝতে পারছো কিনা? লবণ সেতুর মানে কাজটা কি আসলে? এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে যে এক্সট্রা আয়নগুলোকে সে হচ্ছে যে নিউট্রাল করে ফেলে। এবার আমি যদি তোমাকে বলি যে এখানে লবণ সেতু নির্মাণের কথা লেখা আছে, হ্যাঁ দেখো, তাহলে লবণ সেতু ব্যাপারটা দেখতে কিরকম? একটা ইউ আকৃতির নল থাকে। লবণ সেতুতে কি থাকে বলতো? একটা ইউ আকৃতির এটা একটা নল থাকে। তাহলে এটা হচ্ছে আমার লবণ সেতু। দেখো লবণ সেতুতে কি হবে? এখানে একটা ইউ আকৃতির একটা নল থাকবে। এক সেকেন্ড, আমি সুন্দর করে একটু আঁকি। এটা ইউ আকৃতির একটা নল হবে, ঠিক আছে? ইউ আকৃতির একটা নল হবে। ওকে, হ্যাঁ, এটা ইউ আকৃতির একটা নল। লবণ শুধু বেসিক্যালি কি একটা ইউ আকৃতির একটা নল, ইউ আকৃতির একটা টিউব বলতে পারি, কেমন? আচ্ছা, তো এখানে আমি তোমাকে বলি, এখানে কিছু কি লাগানো থাকে? এখানে কিছু তুলা লাগানো থাকে, পোরাস তুলা। এই লবণ শুধু এখানে কিছু কি লাগানো থাকে বলতো? এখানে কিছু তুলা লাগানো থাকে। তুলা কেন লাগানো থাকে? যেন ফ্রিকুয়েন্টলি পড়তে না পারে, যখন দরকার তখন পড়ে। এখানে কিছু তুলা লাগানো থাকে যেন ফ্রিকুয়েন্টলি আয়নগুলো পড়তে না পারে। আচ্ছা, আর এখানে কি থাকবে? ওই যে আমি বললাম, এখানে এই যে Cl- আর এখানে K+ আছে। এখন প্রবলেম হচ্ছে, যদি তুমি এই লবণ শুরুতে KCl কে রেখে দাও, এখন চিন্তা করো তো,
ধরো কোনো কারণে এই জায়গায় জিঙ্ক 2+টা বেড়ে গেছে, আয়নটা বেড়ে গেছে, এটাকে তো কমাইতে হবে। এটাকে কমানোর জন্য Cl- টা এখানে আসতে হবে না নিচের দিকে? এখন যদি শুক না রেখে দাও এটাকে, তাহলে Cl- আসার জন্য সেখানে একটা জিনিস, এটাকে যদি আমি তাড়াতাড়ি যদি কি করতে চাই, নিচে নামাইতে চাই, আমার এখানে একটা পিচ্ছিল পদার্থ রাখতে হবে। খেয়াল করে দেখো, ব্যাপারটা হচ্ছে এরকম, যদি তুমি কি করতে চাও বলো তো, এই যে এইটা এবং এটার গতিকে যদি এখানে স্মুথ করতে চাও, তোমাকে এরকম এটা শুকনা রেখে দিলে হবে না, এখানে তোমার এটার গতিটাকে স্মুথ করার জন্য পিচ্ছিল কিছু একটাকে রাখতে হবে। যেই পিচ্ছিল পদার্থটাকে আমরা রাখি, যেটা এদের গতিবেগটাকে বাড়ায় দেয়, তার নাম হচ্ছে এগার এগার জেল। তার নাম কি বলতো? এখানে আমরা কি রাখি বলতো পিচ্ছিল পদার্থ হিসেবে? আমরা এখানে রাখবো হচ্ছে একটা এগার এগার পদার্থ, এগার এগার জেল রাখি আমরা এখানে। যেটা কি করে, যেটা হচ্ছে তোমার এই যে লবণ সেতুর মধ্যে যে আয়নগুলো আছে তাদের গতিবেগটাকে বাড়ায় দিয়ে এখানে পড়তে সাহায্য করে, পড়তে সাহায্য করে। বোঝা গেছে? আচ্ছা, লবণ সেতুর আরেকটা বৈশিষ্ট্য আছে। লবণ সেতুর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই যে তোমার এইটা যত স্পিডে পড়বে, কোনটা, এই আয়নটা যত স্পিডে পড়বে, এটাও ঠিক তত স্পিডে পড়বে। মানে লবণ সেতুতে আয়নগুলোর নিয়মটা কি, এই যে তোমার অ্যানায়নটা যেই স্পিডে বা যেই গতিবেগে নিচে নামবে, সেমভাবে এই পটাশিয়াম প্লাসও সেম গতিবেগে নিচে নামবে। কারণ একটা আগে একটা পরে গেলে আবার কিন্তু তোমার হচ্ছে যে আয়নের ভারসাম্যটা রক্ষা হবে না। তাই এখানে নিয়মটা কি, যে লবণ সেতুর ক্যাটায়ন এবং অ্যানায়নের ব্যাক সেম। তাহলে লবণ সেতুতে বিদ্যমান, লবণ সেতুতে বিদ্যমান ক্যাটায়ন ক্যাটায়ন এবং অ্যানায়ন অ্যানায়নের অ্যানায়নের গতিবেগ সমান। আচ্ছা, লবণ সেতুতে বিদ্যমান ক্যাটায়ন এবং অ্যানায়নের কি বলতো গতিবেগ এখানে সমান হয়ে থাকে। বোঝা গেছে জিনিসটা? এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে ভাই লবণ সেতুতে কোন কোন লবণ বিদ্যমান থাকে, কোন কোন লবণ বিদ্যমান থাকবে দেখে আসো। এখানে থাকতে পারে ক্যাসিয়াল, থাকতে পারে ক্যাসিয়াল হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট, মানে বেশিরভাগ জায়গায় ক্যাসিয়াল ইউজ করা হয়। NO3 থাকতে পারে, তারপর হচ্ছে তোমার কাছে NH4NO3 থাকতে পারে, তারপর তোমার কাছে এখানে আমাদের Na2SO4 থাকতে পারে, Na2SO4ও থাকতে পারে। তবে এখানে আমাদের সবচেয়ে ভালো কোনটা? সবচেয়ে ভালো হচ্ছে ক্যাসিয়াল, সবচেয়ে ভালো হচ্ছে ক্যাসিয়াল, মানে ক্যাসিয়ালটা সবচেয়ে উৎকৃষ্ট। ক্যাসিয়াল লবণ সেতুতে সবচেয়ে ভালোভাবে কাজ করতে পারে। তাহলে এই লবণগুলো তোমার কাছে এখানে থেকে যায়, ক্যাসিয়ালটা। ঠিক আছে? আচ্ছা, আশা করি আমরা এতটুকু সবাই এখানে বুঝতে পারছি। আচ্ছা, এবার একটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে যে ধরো কোনো কারণে তোমার আমি তো বললাম এখানে এমন লবণ সেতু যেগুলো লবণগুলা, এরা এমন কিছু উৎপন্ন করতে হবে যেটা দ্রবণীয় হয়ে যায়। যেমন জিঙ্ক ক্লোরাইড, এটা দ্রবণীয়, অদক্ষেপ তৈরি করে না। বাট এমন যদি হয়, এটা স্পেশাল কেস দেখে আসো। এখন আমরা কি দেখবো? স্পেশাল কেস, স্পেশাল কেস। তাহলে স্পেশাল কেসটা দেখে আসো। স্পেশাল কেসটা কি? স্পেশাল কেসটা হচ্ছে ধরো তোমার কাছে যদি তড়িৎদ্বার হিসেবে, ধরো তোমার কাছে যদি তড়িৎদ্বার হিসেবে কখনো সিলভার সিলভার বা মার্কারি বা লেড লেড এগুলো থাকে, এগুলো যদি থাকে, তাহলে কখনোই লবণ সেতুতে এই যে ক্লোরাইডের লবণগুলা আর সালফেটের লবণগুলো ব্যবহার করতে পারবে না। যদি তোমার তড়িৎদ্বার হিসেবে কারা কারা থাকে, সিলভার, মার্কারি, লেড এগুলো থাকে, তাহলে কখনোই লবণ সেতুতে ক্লোরাইড এবং সালফাইডের SO4 লবণ ব্যবহার করা যাবে না। তড়িৎদ্বার হিসেবে, তাহলে আমি এখানে লিখে দিই, এরা তড়িৎদ্বার হিসেবে থাকলে, এরা তড়িৎদ্বার মানে যে জিঙ্ক তড়িৎদ্বার বা তোমার হচ্ছে ধরা যাক যদি কি হয় কপার তড়িৎদ্বারের পরিবর্তে যদি এরা কোথাও থাকে, তাহলে এরা তড়িৎদ্বার হিসেবে থাকলে, তড়িৎদ্বার হিসেবে থাকলে কখনোই লবণ সেতুতে লবণ সেতুতে Cl- এর লবণ অন্য লবণ রাখতে হবে, নাইট্রেট রাখতে হবে, রাখা যাবে না। দেখো তো বুঝছো কিনা জিনিসটা? হ্যাঁ, দেখো জিনিসটা এখানে ভাবে বুঝতে পারছো কিনা। তো এটা কিন্তু ডিউতে একটা আসা কোয়েশ্চন, এটা গতবার হচ্ছে যে ডিউতে আসছিল আর কি। তো লবণ সেতু নিয়ে আমাদের এই কথাবার্তাগুলোই, এটা একটা স্পেশাল জিনিস ছিল। তো তোমরা অবশ্যই এটা একটু পড়ে রাখবা যে কোন সময় কোনটাকে রাখা যাবে আর কোনটাকে রাখা যাবে না। ঠিক আছে? আমি এটাকে একটু করে অন্য কালার করে দিই।
দাঁড়াও, হ্যাঁ, তাহলে আশা করি এগুলো তোমরা সবাই এখানে বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে আমরা চলো নেক্সটে চলে যাই। আসো, এটা তো আমাদের এখানে পড়া শেষ, লবণ সূত্র এগুলা। নেক্সটে চলে যাই। আসো, নেক্সটে আছে আমাদের দ্রবণ চাপ। দ্রবণ চাপ জিনিসটা কি আমি তোমাকে একটু করে বুঝাই বলি। আসো, দ্রবণ চাপ মানে কি? ধরো আমি তোমাকে এখানে একটু বিকার দিয়ে বুঝাই। আসো, একটা দ্রবণ চাপ, এই কথাটার অর্থ কি দেখো। ধরো এটা আমাদের একটা অর্ধকোষের একটা বিকার। তো এখানে আমার কাছে ধরা যাক একটা দণ্ড আছে। তো খেয়াল করো তো এখানে কি হয়েছিল, এখানে এই যে দুইটা ইলেকট্রনকে ত্যাগ করে জিঙ্ক 2+ এখানে দ্রবণে চলে আসছিল না? জিঙ্ক 2+ কি করছিল, এখানে দ্রবণে চলে আসছিল। ঠিক আছে, আচ্ছা। তো দ্রবণে যখন চলে আসছে, এই দ্রবণে এটাকে নিয়ে আসার জন্য একটা চাপ দায়ী, সেই চাপটাকে বলা হয় দ্রবণ চাপ। তাহলে কোনো ধাতুকে দণ্ড থেকে দ্রবণে নিয়ে আসার জন্য যে চাপটা দায়ী তাকে আমরা কি বলি, দ্রবণ চাপ। তাহলে দ্রবণ চাপ কাকে বলবো? দণ্ড থেকে তড়িৎ বিশ্লেষ্যে কোনো ধাতুকে ধাতব আয়ন হিসেবে আনতে যেই চাপটা ইনক্লুডেড থাকে বা যেই চাপটা দায়ী থাকে, সেই চাপটাকে আমরা বলে থাকি দ্রবণ চাপ। তাহলে দ্রবণ চাপ ক্লিয়ার। তাহলে দ্রবণ চাপ কি করবে বলো তো? দ্রবণ চাপ হচ্ছে যে তড়িৎদ্বার থেকে তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে আয়নকে নিয়ে আসবে। বোঝা গেছে? আচ্ছা, সেমভাবে আরেকটা আছে অভিস্রবণ চাপ। ওইটা একটু করে এখানে পাশে দেখাই দিয়ে আসো। ধরো ব্যাপারটা হচ্ছে এরকম, এখানে ধরো একটা আমার কাছে একটা তড়িৎ বিশ্লেষ্য আছে, খেয়াল করো। আর ধরো আমার কাছে এখানে কপার 2+ আছে। তো কপার 2+টা কি করে, এই দুটো ইলেকট্রন যখন এখানে থাকে সে কিন্তু এই জায়গা থেকে এই জায়গায় চলে যায়। তাইলে আরেকটা চাপ আছে যেটাকে আমরা বলতেছি অভিস্রবণ চাপ। তো অভিস্রবণ চাপ জিনিসটা কি? কোনো একটা আয়নকে তড়িৎ বিশ্লেষ্য থেকে তড়িৎদ্বারে নেওয়ার জন্য যেই চাপটা দায়ী থাকে তাকে বলা হয় অভিস্রবণ চাপ। তাকে কি বলা হয়? তাকে বলা হয় অভিস্রবণ চাপ। তাহলে চাপ, দুইটা চাপ এখানে বুঝতে পারতেছো? তাহলে আমি যদি সামারি করি, তাহলে সামারি কি দাঁড়াচ্ছে দেখো তো এখানে। সামারি যদি করি তোমাকে আমি, দেখো দুইটা চাপ আছে, একটা দ্রবণ চাপ, একটা হচ্ছে অভিস্রবণ চাপ। সামারি দাঁড়াচ্ছে এরকম যে ধরো এটা আমার একটা দণ্ড, এটা আমার একটা দণ্ড। তাহলে দণ্ড থেকে কোনো একটা কিছুকে এই তড়িৎ বিশ্লেষণে আনার জন্য যে চাপটা দায়ী তাকে আমরা বলতেছি দ্রবণ চাপ। আর এই তড়িৎ বিশ্লেষ্য থেকে দ্রবণে পাঠানোর জন্য যেই চাপটা দায়ী তাকে আমরা বলতেছি অভিস্রবণ চাপ। তাকে আমরা বলতেছি অভিস্রবণ চাপ। দেখো এই দুটো চাপ সম্পর্কে তোমরা বুঝতে পারছো কিনা। একটা হচ্ছে দ্রবণ চাপ। দ্রবণ চাপ মানে হচ্ছে তড়িৎদ্বার থেকে দ্রবণে আনার জন্য যেই চাপটা দায়ী তাকে আমরা বলতেছি দ্রবণ চাপ। আর তড়িৎ বিশ্লেষ্য থেকে তড়িৎদ্বারে নেওয়ার জন্য যেই চাপটা দায়ী তাকে আমরা বলতেছি অভিস্রবণ চাপ বলতেছি। দেখো এই জিনিসগুলো এখানে বোঝা গেছে কিনা, তোমরা কি এই জিনিসগুলো এখানে বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এবার এখানে এই যে অভিস্রবণ চাপেরও ব্যাপার স্যাপার এখানে দেওয়া আছে। তাহলে চলো এবার আমি তোমাকে একটু একটা জিনিস পড়ানোর চেষ্টা করি। আসো, আচ্ছা আমাকে বলো তো একটু করে, ধরো আমি যদি কোনো কারণে এরকম বলি যে আমার দ্রবণ চাপ যেটা আছে, আমার কাছে দ্রবণ চাপ যেটা আছে এটাকে আমি P1 নাম দিচ্ছি। আর আরেকটা যেটা আছে আমার কাছে অভিস্রবণ চাপ, এটাকে আমি ধরা যাক কথার কথা P2 নাম দিচ্ছি, P2। এবার আমি যদি এখানে অ্যানোডকে নিই, অ্যানোড, তাহলে অ্যানোডের বেলায় কোন চাপটা বড় হয় বলতে পারবা? অ্যানোডের বেলায় কোন চাপটা বড় হয়, P1 নাকি P2? খেয়াল করো, অ্যানোডের বেলায় কিন্তু ফাইনালি এখান থেকে কিন্তু এই আয়নটা এখানে চলে আসে, তাই না? তাহলে এটাকে এখানে আনার জন্য দায়ী চাপ হচ্ছে P1। আবার এটাকে উল্টা পাঠানোর জন্য দায়ী কে ছিল? P2 ছিল। বাট P1টা P2 থেকে বড় হয় বলে অ্যানোডের ক্ষেত্রে আলটিমেটলি এইখান থেকে এই তড়িৎদ্বার থেকে দ্রবণের মধ্যে আয়ন চলে আসতে পারে। তাহলে অ্যানোডের বেলায় কে বড় হয়? অ্যানোডের বেলায় বড় হচ্ছে দ্রবণ চাপ। কারণ দ্রবণ চাপ বড় হয় বলেই এই জায়গা থেকে আয়নটা এখানে চলে আসতে পারে। কারণ তড়িৎদ্বার থেকে দ্রবণে আনার জন্য যে চাপটা দেয় তাকে আমরা বলতেছি P1। তো P1টা P2 থেকে বড়। দেখো একটা জিনিস, এখানে কিন্তু দুইটা কাজ চলতে থাকতেছে একই সাথে। P1 চাইতেছে এটাকে এখানে আনতে, P2 চাইতেছে এটাকে এখান থেকে এখানে পাঠাইতে। বাট কোনটা বড়? P1 বড় হয় অ্যানোডের ক্ষেত্রে। তাই আলটিমেটলি জিনিসটা এখান থেকে এখানে চলে আসে। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে অ্যানোড তড়িৎদ্বারের কোনটির মান বেশি হয়, তাহলে মনে রাখবা দ্রবণ চাপ এটার মান অ্যানোড তড়িৎদ্বারে বেশি হয়ে থাকে। আচ্ছা, এবার আসো আমরা দেখার চেষ্টা করি যে ক্যাথোড তড়িৎদ্বারে কি হয়। ক্যাথোড তুমি নিজেই পারবা, ক্যাথোড তড়িৎদ্বারে কোনটা বড় হবে? ক্যাথোড তড়িৎদ্বারে অবশ্যই P1 থেকে P2 বড় হবে। কারণ ক্যাথোড তড়িৎদ্বারে ঘটনা ঘটে কি বলতো,
ক্যাথোড তড়িৎদ্বার আলটিমেটলি এই জায়গা থেকে আমার এই জায়গায় চলে যায়। তো এইটাকে এই জায়গায় নেওয়ার জন্য কোন চাপটা দায়ী? P2 চাপটা দায়ী, এবং P2 চাপটা P1 থেকে বড় হয় বলেই সে P1 এর বিপরীতে কাজ করে সে আলটিমেটলি আয়নকে তড়িৎদ্বারে নিতে পারে। তাহলে ক্যাথোডের বেলায় কে বড় হয়? ক্যাথোডের বেলায় বড় হয় P2 বড় হয়। এবার একটা স্পেশাল কেস দেখে আসো, এবার একটা স্পেশাল কেস দেখাই। সে স্পেশাল কেসটা কি চলো দেখি আসো। এবার চলো আমরা এটা দেখবো স্পেশাল কেস। স্পেশাল 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 কেস। স্পেশাল কেস হচ্ছে কোনো কারণে যদি আমার P1 এবং P2 যদি সমান হয়ে যায়, P1 এবং P2 যদি কি হয়? সমান হয়ে যায়, তাহলে কি হবে চলো দেখি। P1 এবং P2 যদি সমান হয়ে যায় তাহলে কি হয় চলো দেখি। তাহলে কি হবে? ধরো P1 আর P2 সমান হয়ে গেছে কোনো কারণে, তাহলে P1 আর P2 যদি কোনো কারণে সমান হয়ে যায়, তাহলে না এখান থেকে তড়িৎদ্বারে আসবে, না তড়িৎদ্বার থেকে না দ্রবণে আসবে, না দ্রবণ থেকে তড়িৎদ্বারে যাবে, কোনোটাই হবে না। তার মানে যদি কি হয়, P1 আর P2 যদি সমান হয়ে যায়, সেই ক্ষেত্রে একে অপরকে ক্যান্সেল আউট করে দিবে। তখন তড়িৎদ্বার থেকে দ্রবণে আসবে না, আবার দ্রবণ থেকেও তড়িৎদ্বারে যাবে না। আলটিমেটলি তখন কোনো আয়নের এক্সচেঞ্জ হবে না। তো কোনো আয়নের যদি এক্সচেঞ্জ না হয়, তাহলে ইলেকট্রনের তো উৎপন্ন হওয়ার চান্সই নাই। তাহলে ইলেকট্রন তো যাওয়া আসাই করবে না, তাহলে সেখানে তুমি কোনো কি পাবা না বলো তো? এই অবস্থায় আমরা কোনো ধরনের কারেন্ট পাই না। এই অবস্থায় কোনো আমরা কারেন্ট পাই না। তাহলে এই অবস্থায় কারেন্টের মানটা জিরো হবে। কেন জিরো হবে বলো তো? কারণ সেই ক্ষেত্রে তো আমার কোনো ধরনের আয়নের এক্সচেঞ্জ হচ্ছে না, কোনো ধরনের আয়ন বিনিময় হচ্ছে না। কারণ কেউই দ্রবণ তড়িৎদ্বার থেকে দ্রবণে আসতেছে না, আবার দ্রবণ থেকেও তড়িৎদ্বারে যাচ্ছে না, কিছুই হচ্ছে না। তাহলে কিছুই যদি না হয়, সেটাকে আমরা কি বলি? সাম্যাবস্থা বলি। কিছুই না হওয়াটার আমরা কি বলি বলো তো? সাম্যাবস্থা বলি। কিছুই না হওয়াটাকে আমরা কি বলি? সাম্যাবস্থা বলি। তাহলে সাম্যাবস্থার মধ্যে এই ঘটনাটা ঘটবে। আর এই সময় যদি আমরা ইএমএফ বের করতে চাই, ইএমএফ দেখো তো একটা জিনিস তোমরা সবাই শিখছো না চলতরিতে, ই ইকুয়াল টু আই গুণন আর প্লাস আর। এটা তোমরা সবাই শিখছো কিনা চলতরিতে? চলতরিতে এই একটা ফর্মুলা ছিল তোমাদের কাছে, ই ইজ ইকুয়াল টু আর মানে অভ্যন্তরীণ রোধ। তো আই যদি কোনো কারণে জিরো হয়, আই যদি কোনো কারণে জিরো হয়, আই জিরো হইলে ই কত হবে বলো তো? ইএমএফটা, ইএমএফটাও আসবে, জিরো আসবে। তার মানে সাম্যাবস্থায় আমার ইএমএফ এর মান কত হয় বলো তো? সাম্যাবস্থায় আমার ইএমএফ এর মান হয়ে থাকে জিরো। সাম্যাবস্থায় কি হয়ে থাকে? সাম্যাবস্থায় ইএমএফ এর মান হয়ে থাকে জিরো। এই জিনিসটা জেনে রাখো, এটা নান্যস্য সমীকরণে কাজে লাগবে। সরি, আমাদের এই চ্যাপ্টারের লাস্টে নান্যস্য সমীকরণ আছে, সেখানে কাজে লাগবে। সাম্যাবস্থায় ইএমএফ এর মান কত হয়ে থাকে? ইএমএফ এর মান হয়ে থাকে জিরো। ঠিক আছে, সাম্যাবস্থায় ইএমএফ এর মান হয়ে থাকে জিরো। ঠিক আছে, তাহলে চলো নেক্সটে যাই। নেক্সটে আছে কোষ বিভব। তো কোষ বিভব তো তোমরা নিশ্চয়ই জানতেছো। দেখো একটা জিনিস আমি তোমাদের বলি, ধরো এটা একটা অ্যানোড তড়িৎদ্বার। তো অ্যানোড তড়িৎদ্বারে কি হচ্ছে, ধরো এখানে জিঙ্ক ছিল, এটা ধরো জিঙ্কের তড়িৎদ্বার। তো সে দুইটা ইলেকট্রনকে এখানে ত্যাগ করে সে কিন্তু এখানে জিঙ্ক 2+ হিসেবে জমা হচ্ছে, তাই না? তো আমরা এই যে একটা জিনিস দেখো তো, সে জমা হওয়ার সময় তাকে কিন্তু একটা চাপের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে। তো বা আবার চার্জও কিন্তু এখানে সঞ্চারিত হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়। তো যখন আমরা কোন চাপের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে? অভিশ্রবণ চাপের বিরুদ্ধে তাকে কাজ করতে হচ্ছে, সে যখন দ্রবণে আসতে চাইতেছে। তাহলে কোনো কিছুর বিরুদ্ধে যখন কাজ করে, সেখানে একটা কাজ করা মানে সেখানে বিভব তৈরি হবে। আর অ্যানোড তড়িৎদ্বারে যে বিভবটা তৈরি হয় তাকে আমরা কি বলি? অ্যানোড তড়িৎদ্বার বিভব বা জারণ বিভব, বা অ্যানোডের জারণ বিভব। কেমন? তাহলে আমরা এই যে অ্যানোড তড়িৎদ্বার বিভব যেটা আছে, অ্যানোড তড়িৎদ্বার যে বিভবটা থাকে, অ্যানোডে যেহেতু জারণ ঘটে, তাই এটাকে কি বলা হয়? অ্যানোড তড়িৎদ্বার বিভবকে জারণ বিভব বলা হয়। জারণ বিভব বলা হয়। তাহলে জারণ বিভবকে আমরা কিভাবে লিখতে পারবো? যে কোনো বিভবকে আমরা ই দিয়ে লিখি। আর এখানে কি হচ্ছে? জিঙ্ক থেকে জিঙ্ক 2+ পরিণত হচ্ছে। তাহলে যে কোনো জারণ, এখানে তাহলে জারণ বিভবটাকে আমরা কিভাবে লিখতেছি? জিঙ্ক থেকে জিঙ্ক 2+। কেন? কারণ জারণে দেখো জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হচ্ছে, তাহলে জারণ বিভবকে আমরা লিখি জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এইভাবে। তাহলে অ্যানোড তড়িৎদ্বার বিভবকে আমরা জারণ বিভবও বলি, জারণ বিভবটাকে এইভাবে লেখা হয়। ঠিক আছে? তো সেম ভাবে আমি যদি তোমারে বলি ক্যাথোড তড়িৎদ্বার বিভব যেটা আছে, ক্যাথোড তড়িৎদ্বার বিভব, সেটাকে আমরা বলবো বিজারণ বিভব। তাহলে ক্যাথোড তড়িৎদ্বার বিভব যেটা আছে, এটাকে আমরা বলবো তোমার হচ্ছে বিজারণ বিভব। এটাকে আমরা কিভাবে লিখবো? দেখো তো ক্যাথোড তড়িৎদ্বারে কি হয়? ক্যাথোড তড়িৎদ্বারে এটা যদি ক্যাথোড হয়ে থাকে, তাহলে এটা যদি তোমার ধরো কপারের হয়, আমরা সবাই কিন্তু জানি এখানে কপার 2+ থাকে, সেই দুটি ইলেকট্রনকে গ্রহণ করে এখানে কপার হিসেবে জমা হয়, তাই না? দুটি ইলেকট্রনকে গ্রহণ করে এখানে সে কপার হিসেবে জমা হয়। তাহলে বিজারণ বিভবটাকে আমরা কিভাবে লিখি? ই অফ
কপার 2+ থেকে কপার, এভাবে লিখে থাকি। ওকে, তাহলে আমরা জারণ বিভবকে কিভাবে লিখি? জারণ বিভবকে লেখা হয় এভাবে, আর বিজারণ বিভবকে লেখা হয় কিন্তু উল্টাভাবে। মানে কপার দেখো, কারণ বিজারণে কি হয়, কপার 2+ দুটি ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হয়, তাই কপার 2+ থেকে কপারে পরিণত হচ্ছে, তাই বিজারণ বিভবকে এভাবে লেখা হয়। আর তোমরা নিশ্চয়ই সবাই এই সম্পর্কটা সবাই জানো যে তোমার এই যে কোনো কিছু জারণ বিভব এটার বিজারণ বিভবের সমান হয়। আমি যদি জিঙ্কের বিজারণ বিভব লিখতে চাইতাম, জিঙ্কের বিজারণ বিভবকে কিভাবে লিখে তোমাদেরকে শিখাইছিলাম না, জিঙ্কের বিজারণ বিভবকে লিখে হচ্ছে এইভাবে, দুটার মান সমান হবে, জাস্ট চিহ্ন বিপরীত হবে। দেখো তোমাদের মনে আছে কিনা, যে কোনো কিছু জারণ বিভব এবং বিজারণ বিভবের মান সমান, জাস্ট চিহ্নটা বিপরীত হয়। সেম ভাবে ধরো কপারের যে জারণ বিভব আছে আর কপারের যে বিজারণ বিভব আছে, দুইটার মান কিন্তু সমান, জাস্ট চিহ্ন বিপরীত। জাস্ট কি বিপরীত হবে বলো তো? চিহ্নটা বিপরীত হবে। বুঝা গেছে? কারণ কাজ তো সেম, জাস্ট একটাকে একবার আনতেছো, একবার জাস্ট আরেকটাকে বের করতেছো, এটাই হচ্ছে কাজ। আচ্ছা, এটা তো আমরা সবাই বুঝতে পারতেছি। এবার আসি কোষ বিভব কাকে বলে। কোষ বিভব বলা হবে অ্যানোডের জারণ বিভব ও ক্যাথোডের বিজারণ বিভবের সমষ্টিকে কোষ বিভব বলে। আর কোষ বিভবকে আমরা কি দিয়ে প্রকাশ করি? কোষ বিভবকে হচ্ছে আমরা ই সেল এই নামে প্রকাশ করি বা ইএমএফ এই নামে প্রকাশ করি। কোষ বিভবকে আমরা কি নামে প্রকাশ করি? ই সেল অথবা ইএমএফ এই নামে প্রকাশ করে থাকি। তাহলে ই সেল বা ইএমএফ কত হবে বলো তো? ই সেল আমরা ই সেল বলি বা ইএমএফ বলি, ই সেল এটা কত হবে বা ইএমএফ বলি, এটা ইকুয়াল টু হবে অ্যাকচুয়ালি ই অফ অ্যানোড, অ্যানোডের জারণ বিভব মানে অ্যানোডের অক্সিডেশন বিভব প্লাস ক্যাথোডের বিজারণ বিভব, আর বিজারণের ইংলিশ নাম তো আমরা সবাই জানি রিডাকশন। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এভাবে লিখে থাকি। তাহলে ইসেল বা ইএমএফ এটা ইকুয়াল টু কত হয়? ইসেল বা ইএমএফ ইকুয়াল টু হয়ে থাকে অ্যানোডের জারণ বিভব প্লাস ক্যাথোডের বিজারণ বিভব বা রিডাকশন বিভব। দেখো জিনিসটা বুঝতে পারছো কিনা? আমরা এইভাবে লিখে থাকি। ওকে, এটা কি বোঝা গেছে? ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা নেক্সটে চলে যাই। আসো নেক্সটে চলে যাই। নেক্সটে চলে যাই হচ্ছে এরকম, আমরা চলো দেখার চেষ্টা করি। এই যে আমাদের যে ই সেল আছে, আমাদের যে ই সেল বা ইএমএফ আছে, এটা যদি গ্রেটার দেন 0 আসে, এর মানে হচ্ছে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত। তাহলে বিক্রিয়াটা আপনা আপনি ঘটতেছে, বিক্রিয়া স্বতঃস্ফূর্ত। আচ্ছা, যদি ই সেল লেস দেন 0 আসে, তাহলে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত নয়, বিক্রিয়া স্বতঃস্ফূর্ত নয়। আর যদি আমার ই সেলটা 0 আসে, তাহলে এটা দ্বারা কি বোঝাবে? এটা দ্বারা বোঝাবে আমার কি আছে বলতো? সাম্যাবস্থা বিরাজমান আছে, তার মানে তুমি কোনো ধরনের কারেন্ট এখানে পাবা না। তাহলে এই তিনটা জিনিস একটু মনে রাখবো ভালো করে, এই তিনটা জিনিস আমরা একটু মনে রাখবো। ই সেল গ্রেটার দেন 0 হলে কি হয়, লেস দেন 0 হলে কি হয়, এবং ই সেল ইকুয়াল টু 0 হলে কি হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে বিক্রিয়া কখন স্বতঃস্ফূর্ত হবে, কখন স্বতঃস্ফূর্ত হবে না। চলো একটু বুঝে আসো। ধরো জিঙ্ক আর কপার আছে, জিঙ্ক আর কি আছে, কপার আছে। এখন তুমি কি করছো? জোর করে অ্যানোড হিসেবে কপারকে বসাই দিছো আর ক্যাথোড হিসেবে জিঙ্ককে বসাই দিছো। মানে এটা তুমি জোর করে করছো। নর্মালি তো কি হবে? নর্মালি তো জিঙ্কটা অ্যানোড হিসেবে কাজ করতে চাইবে আর কপারটা ক্যাথোড হিসেবে কাজ করতে চাইবে। বাট তুমি যখন জোর করে কোনো কাজ করবা, তখন এই ক্ষেত্রে কী হবে বলো তো? এই ক্ষেত্রে দেখবা বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে না। এই ক্ষেত্রে দেখবা কি আসবে? ই সেলটা লেস দেন 0, মানে যে যেখানে বসার কথা সে যদি সেখানে না বসে, যে যেখানে বসার কথা। ইএমএফ এর পূর্ণ নাম কি? ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ফোর্স মানে যে যেখানে বসার কথা সে যদি সেখানে বসতে না পারে, তাহলে সেই ক্ষেত্রেই ই সেলটা কী হবে? লেস দেন 0 হবে। তাহলে ই সেলটাকে গ্রেটার দেন 0 কীভাবে বানাবা? জাস্ট তুমি ইন্টারচেঞ্জ করে দাও, জিনটাকে অ্যানোড হিসাবে ব্যবহার করো আর কপারটাকে ক্যাথোড হিসাবে ব্যবহার করো, ই সেল তখন গ্রেটার দেন 0 হয়ে যাবে। আশা করি বোঝা গেছে। তারপরে যাই আসো, তারপরে আসো আমরা দেখে পাত্রের ক্ষয়। পাত্রের ক্ষয় বলতে কি বোঝাচ্ছি আমরা? দেখো, ধরো আমি এখানে একটা পাত্র নিছি, এখন আমার পাত্রে এখানে
পাত্রটা ধরো কপারের তৈরি, পাত্র ধরো কি দিয়ে তৈরি, কপারের তৈরি। আর এখানে ধরা যাক হচ্ছে আমার কাছে কি আছে, এখানে ধরা যাক হচ্ছে আমার কাছে জিঙ্ক সালফেট আছে। এখানে আমি কি তড়িৎ আমরা দ্রবণ হিসেবে কাকে রাখছি, জিঙ্ক সালফেটকে রাখছি। আচ্ছা উল্টা ঘটনা তো ঘটতে পারতো, উল্টা ঘটনা তো ঘটতে পারতো। কি উল্টা ঘটনা করতে পারতো, সেটা হচ্ছে আমি এখানে ধরা যাক পাত্র নিচে, এখানে দ্রবণ নিচে এখানে, বাট আমার দ্রবণ পাত্র হচ্ছে জিঙ্কের তৈরি আর দ্রবণ হিসেবে রাখা আছে কপার সালফেট। কথা বুঝিও, একটাতে দ্রবণ হিসেবে রাখা আছে জিঙ্ক সালফেট, পাত্র হিসেবে রাখা আছে কপার। আরেকটাতে দ্রবণ হিসেবে রাখা আছে কপার সালফেট আর পাত্র হিসেবে রাখা আছে কাকে বলতো, জিঙ্কে রাখা আছে। ঠিক আছে, খুব বুঝতে পারলাম আমরা জিনিসটা। এখন এখানে তোমাকে জিজ্ঞেস করবে কোন পাত্রটা ক্ষয় হবে, কোন পাত্রটা ক্ষয় হবে না। মনে রাখবা যার যে যত বেশি সক্রিয় তাকে যদি তুমি পাত্র হিসেবে ব্যবহার করো। একটা জিনিস আমাকে বলো তো, এখানে এখানে একটা জিনিস আমাকে তুমি বলো, এখানে যে আমরা জিনিসগুলো দেখছি এখানে, এই যে এখানে এখানে কে ক্ষয় হচ্ছিল বলো তো, অ্যানোড না ক্যাথোড? এখানে কে ক্ষয় হচ্ছিল, অ্যানোড না ক্যাথোড বলতে পারবা? এখানে কে ক্ষয় হচ্ছিল, অ্যানোড না ক্যাথোড? এখানে কিন্তু অ্যানোড হচ্ছে ক্ষয় হচ্ছিল। কেন? কারণ এই জায়গাটা দেখো, অ্যানোড এখান থেকে কিন্তু এখান থেকে বারবার বের হয়ে আসতেছে, তাহলে অ্যানোডটা আস্তে আস্তে ক্ষয় হচ্ছে। বাট ক্যাথোডে কিন্তু জমা হচ্ছে জিনিসটা, তাহলে ক্যাথোড কিন্তু মোটা হচ্ছে। তাহলে আমি এখানে বলতে পারি আমার কাছে কিন্তু এখানে অ্যানোড যেটা আছে, অ্যানোড অ্যানোড হচ্ছে আমার কাছে এখানে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অ্যানোড হচ্ছে কি হচ্ছে, ক্ষয়প্রাপ্ত হচ্ছে, ক্ষয়প্রাপ্ত হচ্ছে। আর অন্যদিকে আমার কাছে যে ক্যাথোড আছে, ক্যাথোড ক্যাথোড কিন্তু আমার কাছে এখানে মোটা হচ্ছে। এটা কিন্তু ক্ষয়প্রাপ্ত হচ্ছে না, এটা কিন্তু কি হচ্ছে, মোটা হচ্ছে। ঠিক আছে, তাহলে অ্যানোড হচ্ছে আমার কাছে ক্ষয়প্রাপ্ত হচ্ছে আর ক্যাথোড হচ্ছে কি হচ্ছে, মোটা হচ্ছে। ওকে, খুব ভালো কথা। এখন আমাকে এখানে দেখো, আমাকে পাত্রে যদি রাখতে হয়, কোনো একটা কিছুকে যদি পাত্রে রাখতে হয় তাহলে পাত্রের ক্ষয় হইতে দেওয়া যাবে না। এখন ক্ষয় কখন হবে আর ক্ষয় কখন হবে না, দেখো যদি পাত্রটা একটা এমন কাউকে রাখো যার সক্রিয়তা হচ্ছে কম বা যার জারণ বিভব কম, তাহলে সে কিন্তু জারণ বিভব কম হলে সে কিন্তু জারিত হবে না। বাট এখানে দেখো তো এর জারণ বিভব কিন্তু বেশি, তাহলে এ কিন্তু দ্রুত জারিত হয়ে যাবে, আর জারিত হয়ে গিয়ে পাত্রটা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হবে। পাত্রটা আস্তে গিয়ে কী হবে বলো তো, ক্ষয়প্রাপ্ত হবে। তাইলে কী করবো বলো তো, এখানে আমরা এই জায়গায় কিন্তু কপার সালফেটকে কিন্তু জিঙ্কের পাত্রে আমরা রাখতে পারবো না। আমরা জিঙ্ক সালফেটকে কপারের পাত্রে রাখতে পারবো। কেন? কারণ কপারের জারণ বিভব কম, তাহলে কপার কিন্তু ক্ষয়প্রাপ্ত হবে না। বাট কপার সালফেটকে আমরা জিঙ্কের পাত্রে রাখতে পারবো না। কেন? কারণ জিঙ্কের জারণ বিভব বেশি, আর যার জারণ বিভব বেশি হয় সে কিন্তু জারিত হয়ে যায় বা ক্ষয়প্রাপ্ত হয়। কেমন? এটা আশা করি আমরা সবাই বুঝতে পারতেছি। ঠিক আছে, বাট এটা আমি ম্যাথমেটিক্যালি কীভাবে চেক করবো? ম্যাথমেটিক্যালি চেক করার অপশন হচ্ছে, মানে আমি তো থিওরিটিক্যালি তোমাকে বুঝাইলাম। থিওরিটিক্যালি বুঝাইলাম কি? থিওরিটিক্যালি বুঝাইলাম হচ্ছে এই জিনিসটা করতে পারবা, এই জিনিস করতে পারবা। বাট থিওরিটিক্যালি তোমাকে এটাও বুঝাইলাম, এটা তুমি করতে পারবা না, এই জিনিস তুমি করতে পারবা না, এটা তুমি করতে পারবা না। বাট এখন তুমি তো জাস্ট এরকম একটা লিখে দিলে হবে না, তোমাকে কি করতে হবে বলো তো? এখানে তোমাকে হচ্ছে যে এটাকে ম্যাথমেটিক্যালি ব্যাখ্যা করতে হবে, বা ম্যাথ করার সময় স্টেপগুলো তাহলে কী হবে, ম্যাথ করার সময় স্টেপ কী হবে, ম্যাথের স্টেপ দেখো খুব ভালো করে লক্ষ্য করো। ম্যাথের স্টেপ হবে, 1 নম্বর স্টেপ হবে তোমার কাছে যে পাত্র তাকে অ্যানোড হিসেবে ব্যবহার করি। 1 নম্বর স্টেপ কী হবে তোমার? 1 নম্বর স্টেপ, যে পাত্র তাকে কী হিসেবে ব্যবহার করি, অ্যানোড হিসেবে ব্যবহার করি, তাকে অ্যানোড হিসেবে ব্যবহার তাকে অ্যানোড হিসেবে ব্যবহার করি। তাহলে যে পাত্র সেটাকে আমরা কি করি, অ্যানোড হিসেবে ব্যবহার করি। নাম্বার 1 কাজ তো তোমার এটা। নাম্বার 2 কাজ কি? অ্যানোড হিসেবে ব্যবহার করার পরে ইএমএফ বের করি। কি বের করি? ইএমএফ বের করি। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে যে পাত্র তাকে অ্যানোড হিসেবে ব্যবহার করব, আর সেকেন্ড কাজ হচ্ছে আমরা ইএমএফটা বের করব। এরপরে অ্যানোড হিসেবে এটাকে ধরে আর কি, যদি ইএমএফ লেস দেন 0 আসে, ইএমএফ লেস দেন 0 আসলে, ইএমএফ যদি কি হয়, ইএমএফ যদি লেস দেন 0 আসলে, যদি ইএমএফটা লেস দেন 0 আসে, সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে আমরা তখন কমেন্ট করব পাত্র হিসেবে ব্যবহার করা যাবে। কেন আমি বলতেছি দেখো, পাত্র হিসেবে ব্যবহার করা যাবে, এটা হচ্ছে তোমার মূল স্টেপ। কিন্তু এটা কেন হচ্ছে এরকম আমি তোমাকে বুঝাই বলতেছি। দেখো চলো বুঝাই বলি, আসো। ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে আমি জানি না
যে এর জারণ বিভব নাকি বিজারণ বিভব বেশি আমি জানি না। তো আমি না জেনে কি করতেছি, এটাকে অ্যানোড আমি চিন্তা করতেছি এটা হচ্ছে আমার অ্যানোড। তাহলে আমি যদি এটাকে অ্যানোড ধরে নিই আর এটা যদি অ্যাকচুয়ালি অ্যানোড হয় তাহলে তার ক্ষয় হওয়ার কথা। এখন ক্ষয় কখন হবে? যদি বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটে। বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে না ঘটলে তো বিক্রিয়াই ঘটতেছে না, তাই না? তো এটাকে আমি অ্যানোড হিসেবে ধরে নিছি, তারপর আমি ইএমএফ বের করছি। এখন ইএমএফ যদি লেস দেন 0 আসে, এর মানে কি? এর মানে হচ্ছে আমি যাকে অ্যানোড হিসেবে ধরছি সে অ্যাকচুয়ালি অ্যানোড না, মানে সে অ্যাকচুয়ালি ক্ষয় হচ্ছে না। তাহলে ইএমএফ লেস দেন 0 আসে মানে সে অ্যানোড না, তাহলে তাকে অবশ্যই পাত্র হিসেবে ব্যবহার করা যাবে। বাট তোমাকে এত লজিক মনে রাখার দরকার নেই, তোমার শুধু 3টে স্টেপ মনে রাখলেই চলবে। বাট আমি লজিক সহ তোমাকে বুঝাই দিচ্ছি এটা লজিকটা কি এটার পিছনে। তাহলে লজিকটা কি? লজিকটা হচ্ছে এটাকে আমি বাই ডিফল্ট অ্যানোড হিসেবে ধরে নিছি, দেন এটাকে আমি ইএমএফ বের করতেছি। যদি লেস দেন 0 আসে তাহলে রাখতে পারবো। আর যদি গ্রেটার দেন 0 আসে, এর মানে কি? গ্রেটার দেন 0 আসে মানে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত, তাহলে আমি যাকে অ্যানোড হিসেবে ধরছি সে অ্যাকচুয়ালি অ্যানোড হিসেবে কাজ করতেছে। বুঝতে পারছো? তার মানে সে ক্ষয় হবে। তাহলে গ্রেটার দেন 0 আসলে পাত্র হিসেবে রাখা যাবে না, বাট যদি লেস দেন 0 আসে তাহলে পাত্র হিসেবে রাখা যাবে। দেখো এগুলো বুঝতে পারছো কিনা। আর এমসিকিউ জন্য শর্টকাট কি? এমসিকিউ জন্য শর্টকাট হচ্ছে যে তোমার তড়িৎ রাসায়নিক সারিতে যে নিচে থাকবে তার পাত্র হইলে সেখানে দ্রবণ রাখা যাবে। তাহলে এমসিকিউ জন্য শর্টকাটটা চলো লিখে দিয়ে আসো, এমসিকিউ শর্টকাট। তাহলে সেটা লিখে দিয়ে আসো। এমসিকিউ এটা শুধুমাত্র এমসিকিউর জন্য, কেমন? মাঝে মাঝে এমসিকিউতে জিজ্ঞেস করে। সো এমসিকিউর জন্য শর্টকাট লিখে দিয়ে আসো। এমসিকিউ শর্টকাট কি হবে? এমসিকিউ শর্টকাট হবে তড়িৎ রাসায়নিক সারির যে নিচে থাকবে, তড়িৎ তড়িৎ রাসায়নিক তড়িৎ রাসায়নিক সারির তড়িৎ রাসায়নিক সারির যে নিচে থাকবে তাকে পাত্র হিসেবে ব্যবহার করা হলে সেখানে দ্রবণ রাখা যাবে। সেখানে দ্রবণ রাখা যাবে। ঠিক আছে, সেখানে দ্রবণ রাখা যাবে। দেখো বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো এগুলা? ভাইয়া তোমার নাম বলবো? মুশফিকুর। ওকে গুড, বললাম তোমার নাম। ঠিক আছে, দেখো এবার আসো প্রমাণ কোষ বিভব একটা জিনিস আছে। প্রমাণ কোষ বিভব মানে কি? প্রমাণ কোষ বিভব এটা আমরা নানুসের সমীকরণে লাগবে, তাই একটু দেখাই দিই। প্রমাণ অবস্থা বলতে আমরা কোনটাকে বুঝি? প্রমাণ অবস্থা বলতে বোঝানো হয় 25°C তাপমাত্রা আর তড়িৎ বিশ্লেষণের ঘনমাত্রা যদি 1 মোলার হয়, 1 মোলার ঘনমাত্রার তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ, এটাকে বলা হয় প্রমাণ অবস্থা। দেখো আমি কিন্তু সবসময় যখন আমি ইএমএফ হিসাব করতেছি না, এখন আমি সবসময় কিন্তু ঘনমাত্রায় কত ধরে নিচ্ছি? সবার 1 মোলার করেই ধরে নিচ্ছি। নানুসের সমীকরণ যখন আমরা দেখবো তখন আমরা দেখবো ঘনমাত্রা যদি চেঞ্জ হয় তাহলে কি হবে, এটা এখন দরকার নেই। জাস্ট প্রমাণ অবস্থা বলতে কি বোঝায়? যে 25°C তাপমাত্রা এবং 1 মোলার ঘনমাত্রা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ। আর এই প্রমাণ অবস্থায় কোনো কোষের বিভবকে প্রমাণ কোষ বিভব বলে। এটা এখন লাগবে না, একটু পরে লাগবে, আগামী ক্লাসে লাগবে হয়তো। প্রমাণ কোষ বিভবকে ই নট সেল বা ইএমএফ নট দিয়ে প্রকাশ করা হয়, এটা আমাদের এখন লাগবে না। দেখে একটা কোয়েশ্চেন সলভ করে ফেলি। দেখো তো বলতেছি কি 1 মোলার MnSO4 এর দ্রবণ টিনের পাত্রে রাখা যায় কিনা ব্যাখ্যা সহ উল্লেখ করো। দেখো বলতেছি কি, দেখো বলতেছে হচ্ছে যে আমার কাছে একটা, এখানে দেখো এটা হচ্ছে আমার কাছে পাত্র ধরো। তো আমার কাছে এখানে দ্রবণ হিসেবে কাকে নিছো? তুমি দ্রবণ হিসেবে এখানে নিছো ম্যাঙ্গানিজ সালফেটকে। MnSO4কে তুমি দ্রবণ হিসেবে নিছো, MnSO4কে দ্রবণ হিসেবে নিছো। কোন পাত্রে রাখা যাবে কিনা? টিনের পাত্রে। টিন হচ্ছে Sn। তাহলে আমাকে বলো তো বাই ডিফল্ট তুমি কাকে তাহলে অ্যানোড হিসেবে ধরে নিবা? বাই ডিফল্ট কাকে তুমি অ্যানোড হিসেবে ধরে নিবা? Mn নাকি Sn কে? অবশ্যই Sn কে ধরে নিবা, তাই না? অবশ্যই কাকে ধরে নিবা? Sn কে অ্যানোড হিসেবে ধরে নিবা। তাহলে অ্যানোডের বিক্রিয়াটা লিখে ফেলো এখানে। দেখো এখানে কি হচ্ছে? Sn থেকে Sn2+, তাহলে Sn দুটো ইলেকট্রন, সে হচ্ছে এখানে Sn2+ পরিণত হচ্ছে। তাহলে এখানে ক্যাথোড হিসেবে কাজ করবে কে? ক্যাথোড হিসেবে কাজ করবে হচ্ছে Mn2+টা। তাহলে ক্যাথোড হিসেবে কাজ করবে এখানে Mn2+, সে দুটো ইলেকট্রনকে গ্রহণ করে এখানে কিন্তু সে Mn এ পরিণত হবে। এবার যদি আমি ইএমএফটা বের করতে চাই, তাহলে ইএমএফটা কত হবে? অ্যানোডের জারণ বিভব প্লাস
ক্যাথোডের ক্যাথোডের বিজারণ বিভব, এটা হবে না? দেখো তো এবার আমাকে একটু করে বলো তো অ্যানোডের জারণ বিভব কত? অ্যানোডের জারণ বিভবটাকে তুমি কিভাবে লিখো? অ্যানোড হিসেবে কাকে দোস্ত? এসএন কে দোস্ত। তাহলে এসএন থেকে এসএন টু প্লাস, এসএন থেকে এসএন টু প্লাস, এটা হচ্ছে অ্যানোডের জারণ বিভব প্লাস। ক্যাথোড হিসেবে দোস্ত এমএন কে, তাহলে এমএন টু প্লাস থেকে এমএন, এমএন টু প্লাস থেকে এমএন। দেখি এটা ভ্যালু কত কত হবে আমাকে একটু বলো তো, আমি একটু দরজাটা খুলে দিয়ে আসি, আমার বাসায় কেউ নাই তো, একটু দরজাটা খুলে দিই। হ্যাঁ এক্সট্রিমলি সরি, না আমি ব্যাচেলর। এখন শুনতেছো কি কথা? এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে কথা? এখন শুনতেছো কি কথা? হ্যাঁ এখন শোনা যাচ্ছে, ওকে ঠিক আছে। দেখো তার মানে কি হচ্ছে, দেখো এখানে এই যে এসএন থেকে এসএন টু প্লাস তোমার কোশ্চেনেই দেওয়া ছিল, বাট তোমার লাগবে এমএন টু প্লাস থেকে এমএন, বাট এখানে দেওয়া ছিল এমএন থেকে এমএন টু প্লাস, তাহলে উল্টাটা নিতে হবে। তাহলে এটা -1.18 দিলাম, তাহলে যোগফল করলে কত আসবে দেখো তো? যোগফল যদি করি আমরা তাহলে কত আসবে এখানে? তাহলে এখানে তাহলে রেজাল্ট আসবে এখানে 0.137 -1.18, তাহলে এখানে আসবে -1.043, -1.043 ভোল্ট। তাহলে কি নেগেটিভ আসছে না পজিটিভ আসছে? লেস দেন জিরো আসছে। তাহলে এখানে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত নয়, তাহলে তখন তুমি লিখে দিবা হ্যাঁ এখানে অবশ্যই এটা কি করতে পারবা। তাহলে এখানে আমি লিখে দিব যে সুতরাং যে আমাদের এইটাকে এই MnSO4 দ্রবণ টিনের পাত্রে রাখা যাবে। আমি তাহলে লিখে দিব এখানে MnSO4 দ্রবণ টিনের পাত্রে রাখা যাবে, টিনের পাত্রে রাখা যাবে, এটা হচ্ছে আমার আনসার। ঠিক আছে, দেখো জিনিসটা বুঝতে পারছি আশা করি। তাহলে চলো নেক্সটে চলে যাই, দেখি নেক্সট আসো, এটা দেখি আসো আমরা। এখানে আমাকে কি বলতেছে দেখো, এখানে আমাকে বলা হচ্ছে একটা দেখো বলতেছে কি এখানে দেখো, এখানে বলা হচ্ছে একটা কোষ তোমার 25°C তাপমাত্রায় এত এবং এত তড়িৎ দ্বারে জারণ প্রমাণ জারণ বিভব এত এবং এত। তার মানে তোমাকে কি দেওয়া আছে?
তোমাকে দেওয়া আছে এই যে এটা যেটা আছে সেটা জারণ বিভব হচ্ছে এত, আর তোমার এটা যেটা আছে এটার জারণ বিভবের মান হচ্ছে এত দেওয়া। তাহলে কি কোয়েশ্চনের জন্য কি দেওয়া আছে আমি দেখিয়ে দিই তোমাকে একটু করে। তোমাকে বেসিক্যালি দেওয়া আছে ই অফ এস এন 2+ থেকে এস এন 4+, এই ভ্যালুটা কত? এই ভ্যালু হচ্ছে -0.15 ভোল্ট। আর তোমাকে দেওয়া আছে এখানে ই অফ এফ ই 2+ থেকে এফ ই 3+, এই ভ্যালুটা কত? এই ভ্যালুটা হচ্ছে 0.77 ভোল্ট। এই ডাটা দিল তোমাকে এখানে ভাই। তাহলে প্লাটিনাম দ্বারা কি বোঝাচ্ছে? ওই যে একটা পড়ছিলাম আমরা নিষ্ক্রিয় তড়িৎদ্বার, এখানে প্লাটিনাম ধরো প্লাটিনামের একটা ধরো প্রলেপ দেওয়া সেটা বোঝানো হচ্ছে। অ্যানোডের ক্ষেত্রে প্রলেপটাকে আগে লিখতে হয়, ক্যাথোডের বেলায় এখানে যদিও ওই যে জারণ লিখছে জন্য, বাট ক্যাথোডের বেলায় কিন্তু দেখো এটাকে পরে লিখতে হয়। অ্যানোডের বেলায় প্রলেপটাকে আগে লিখতে হয়, ক্যাথোডের বেলায় প্রলেপ পরে লিখতে হয়। দেখো এটা কিন্তু কোষ সংকেত, এই যেটা দেওয়া আছে প্রশ্নে যেটা দেওয়া আছে এটা কিন্তু কোষ সংকেত। এটা কি বলতো? এটা হচ্ছে কোষ সংকেত। এটা দেওয়া আছে এখানে কি কোষ সংকেত দেওয়া আছে, ঠিক আছে? এটা কোষ সংকেত তোমার। দেখো অ্যানোডের বেলায় মানে প্রলেপটাকে আগে লিখতে হয়, ক্যাথোডের বেলায় প্রলেপটাকে যদি প্রলেপ দেওয়া থাকে তাহলে প্রলেপটাকে পরে লিখতে হয়। এটা কোষ সংকেত। এখন তোমার কোশ্চেনে কি বলছে? এই কোষটার জন্য কি বের করো? ইএমএফ বের করো। বুঝতে পারছো কোশ্চেন? তো চলো আমরা দেখার চেষ্টা করি, সলিউশন করি, আসো। আচ্ছা আমাকে বলো তো এই কোষে অ্যানোড হিসেবে কোনটা কাজ করতেছে? তুমি তো কিভাবে লিখবা? ইএমএফ বের করতে বলছো না? তাহলে তুমি লিখবা এখানে ই অফ অ্যানোড এটার জারণ বিভব প্লাস ই অফ ক্যাথোড এটার বিজারণ বিভব, তুমি এটা লিখবা। আর তোমাকে তো বুঝতে হবে কোনটা অ্যানোড হিসেবে কাজ করতেছে, কোনটা ক্যাথোড হিসেবে কাজ করতেছে। আচ্ছা এই যে জিনিসটা আছে এটা লবণ শুধু নাই এখানে, এটা প্রত্যক্ষ সংযোগ। তাহলে এটা কাজ করতেছে অ্যানোড হিসেবে, আর এই যে জিনিসটা আছে এটা কাজ করতেছে আমার কাছে এখানে ক্যাথোড হিসেবে, তাই না? তাহলে আমার লিখতে হবে অ্যানোডের জারণ বিভব। তাহলে অ্যানোডের জারণ বিভব এখানে কত হবে? Sn2+ থেকে Sn4+। আর ক্যাথোডেরটা কত হবে বলো তো? ক্যাথোড হিসেবে কি হচ্ছে এখানে? Fe3+ থেকে Fe2+ হচ্ছে। Fe3 এগুলো থেকে মুখস্থ রাখার কোনো দরকারই নেই, Fe2+ হচ্ছে। দেখো এটা বুঝতে পারছো কিনা? এই লাইনটাকে তোমরা সবাই বুঝতে পারছো? এই লাইনটাকে তোমরা যদি পাত্র উল্লেখ না থাকে আর যদি দুটো অ্যানোড বা ক্যাথোড থাকে তাহলে কোনটা অ্যানোড হিসেবে নেবো আর কোনটা ক্যাথোড? ওই বললাম যেটার তোমার হচ্ছে যে কি, যদি পাত্র উল্লেখ না থাকে তাহলে সবসময় তুমি কোনটা করবা? যেটা জারণ বিভব কম সেটাকে পাত্র হিসেবে নিবা, যেটা জারণ বিভব কম সেটাকে পাত্র হিসেবে নিবা। সবসময় দেওয়া থাকবে তোমার কোশ্চেনে কেমন কোনটা পাত্র। আচ্ছা তাহলে দেখো তো এখন এখানে কোশ্চেনে দেওয়া আছে Sn2+ থেকে Sn4+ হচ্ছে যে -0.15 প্লাস, আর এখানে কত আমাকে দেওয়া আছে Fe2+ থেকে Fe3+, বা আমার লাগবে Fe3+ থেকে Fe2+, তাহলে উল্টাটা নিতে হবে। তাহলে প্লাস দিয়ে জাস্ট মাইনাস করতেছি কত? 0.77। তাহলে দেখো এখানে কত আসবে, আমরা যদি হিসাব করি তাহলে দেখো এখানে কত আসবে। হ্যাঁ ওকে, একটা সেকেন্ড। Fe3+, ওকে ঠিকই আছে। হ্যাঁ তাহলে দেখি এটা কত আসে আমাদের কাছে এখানে? -0.15 -0.77, তাহলে এটা আসছে আমার কাছে -0.92 ভোল্ট। তো এই ছিল আজকে আমাদের লেকচার। আমি আশা করি তোমরা অঙ্কগুলো সবাই বুঝতে পারছো। আচ্ছা তাহলে আজকের লেকচার আমাদের এতটুকুই। আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো। এটা একটু পরে আসিও, তাহলে আমরা নেক্সট ক্লাসে এই রিলেটেড আরও অনেকগুলো ম্যাথ করতে পারবো। তাহলে সবাই ভালো থাকিও, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।